আচ্ছা, স্ক্রিন তো দেখতেছেন না? জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আপনি তো হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট বা এসএমসি বা ওইগুলা নিয়ে একটু ট্রাই করছেন। আচ্ছা, আপনি মানে কতটুকু বিষয়গুলো পারেন, মানে আপনি বিষয়গুলো কি রকম জানেন, তো ওই বিষয়টা আগে বলেন, বা স্ক্রিন শেয়ার বা যদি ড্রয়িং করতে পারেন এটাও বেটার হয়। তারপর আমি আপনার ওই স্মার্ট মানি কনসেপ্টের ঠিকঠাক করে দিয়ে আমি আপনার বুমের বিষয়গুলো দেখতেছি, ঠিক আছে? যাবে যাওয়ার জন্য ইম্পালসিভ করেক্টিভ ভাবে, অর্থাৎ বস ক্রিয়েট করে করে উপরে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এখানে এখানে যখন বস ক্রিয়েট করবে তখন এখানে সাপ্লাই ডিমান্ড জোন মানে ক্রিয়েট করে করে উপরে যাবে। যখন উপরে যাবে, যখন আর সে হায়ার হাই লো ক্রিয়েট করতে পারবে না, সেখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করবে, অথবা লেটেস্ট সর্বশেষ যে আচ্ছা, যাই হায়ার হোক, লোটেস্ট। বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, এখন আপনি যে স্ট্রাকচার বেস করে বিষয়গুলো টানেন, না স্ট্রাকচার কিভাবে টানেন? মানে আমি প্রাইস ডিমান্ড কিভাবে টানি, বা ওবি বা অর্ডার ব্লক কিভাবে টানে সেটা। হ্যাঁ, হ্যাঁ। অর্ডার ব্লক কারেক্টিভের এখানে আহ, আমি ফিবোটা ইউজ করি মাঝে। আচ্ছা, অর্ডার ব্লক বাদ দিলাম, আপনি স্ট্রাকচারটা বুঝেন কি? স্ট্রাকচার কিভাবে টানে, মানে স্ট্রাকচার টানলে সে আপনার অর্ডার ব্লক কোন জায়গায় কি হবে এটা তো বুঝতে পারবেন, মানে স্ট্রাকচারটা টানার সিস্টেমটা জানেন? স্ট্রাকচারটা ড্রয়িং করতে পারি না, মার্কেট দেখে বুঝি আর কি। বুঝছেন না, একটা এখন স্ট্রাকচার মার্কেটের, না স্ট্রাকচারের, স্ট্রাকচারই তো হচ্ছে মেন বিষয়, যে এইভাবে স্ট্রাকচারটা যায় না ক্যান্ডেলের উপর যেরকম তো টানা থাকে। এই স্ট্রাকচার পাইলে সেন আপনি এইটি পাবেন, অর্ডার ব্লক বা এইটি পাবেন। এইটার টানার নিয়ম আপনি কোনটা জানেন তাই বলছি, মানে আসলটা জানেন কিনা না কি জানেন তা তো জানি না। এটা কিভাবে টানা হয় এটার নিয়ম জানেন কি? না, হ্যাঁ, হ্যাঁ, তো এইটাই কিন্তু হচ্ছে আপনার, এটাই হচ্ছে ট্রেডিং এর, মানে ট্রেডিং এর মধ্যে হচ্ছে দুইটা বিষয় ইউজ হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে এই টাইম ফ্রেমের প্যাচ, এটা আমি শিখাবো, সব সমস্যা, সমস্যা নেই। আর তারপর হচ্ছে এই স্ট্রাকচারের প্যাচ, স্ট্রাকচার, এই স্ট্রাকচার না জানলে আপনার মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, বাই হবে না সেল হবে না কি হবে, এটা তো বোঝা যাবে না, কখনোই বুঝবেন না। আর এগুলা ইউটিউবে কিন্তু পাবেনও না। এটা ইউটিউবে দেখায়, অনেক অনেক ভাবে দেখায়, কিন্তু এটা আসলটা পাওয়া যায় না, ঠিক আছে? মানে তারা হচ্ছে মনে করেন এই যে যেভাবে মার্কেট যায় এইভাবেই টানে, এই যে এইভাবেই টানে, কিন্তু এটা হচ্ছে কোনো নিয়মের মধ্যে পড়ে না, বুঝছেন? মানে এটা হচ্ছে ভুল হয়, ভুল দেখায়। এই যে এইভাবেই টানে, এই যে এইভাবে টেনে, এই যে এই রকমের দেখেন এখানে কিন্তু হইতেছে, মানে যে বিষয়গুলো তারা যে দেখায় এটা কিন্তু ওইরকম ভাবে কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে, তা আসলে এটা ভুল হয় নিয়মের মধ্যে, ভুল। বুঝছেন? তারা এই যে এইরকম ভাবে টানে, তাহলে তারা কি দেখায়? তারা দেখায় এই যেখানে হচ্ছে বিওএসএস, আমি এগুলো সমস্ত বিষয় আমি দেখিয়ে দিব, সমস্যা নাই। এই যে মনে করেন বিওএসএস এ আপনার হাই লো এইভাবে হয়েছে, মনে করেন যে বিওএস হাই লো এইভাবে করতেছে, যে মার্কেট এখানে চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে এই যে তার অর্ডার ব্লক ধরে ধরে নামছে, আর এই যে এখানকার অর্ডার ব্লক ধরে ধরে উঠছে, ঠিক আছে, বিভিন্ন বিষয়গুলো ধরে। কিন্তু এগুলো হচ্ছে ভুল দেখায়। আর আপনি যদি এই স্ট্রাকচার না বুঝেন বা না পারেন, ঠিক আছে, আর আসলটা যদি কখনো না পান, তাহলে ট্রেডিং হবেই না, এটা যে কোনো মার্কেটে পারবেন না। কারণ আসলে একটা মার্কেট স্ট্রাকচার যখন এইরকম মতন তৈরি হয়, এটা আমি দেখাবো, কিন্তু শুরুর ক্লাসে এখানে আমি আপনার কতটুকু জ্ঞান আছে ওটা বোঝার ট্রাই করছি। তো এইরকম যখন একটা স্ট্রাকচার পাবেন, এটা আপ ট্রেন, এই যে বস আপ ট্রেন থাকলে মনে করেন যে আমরা এখানে এখন এইটার 50% বা এটা পাবো, ওখানে এটা 50% ভাগ হলে, আচ্ছা এক মিনিট, এটা কই গেল? এই যে মনে করেন 50% ভাগ হলে এইটার নিচে হচ্ছে আমাদের অর্ডার ব্লকটা পাওয়া যায়। এই যে এইগুলার নিচে অর্ডার ব্লক গুলো আসবে, বুঝছেন? জি। এইখানে আমরা যে কটা অর্ডার ব্লক পাই সেগুলো নিব, এবং এই অর্ডার ব্লকে যখন মার্কেট গুলো আসে তখন আমরা কনফার্মেশন পাবো, কনফার্মেশন দিয়ে বাই বা সেল। কনফার্মেশন না পাচ্ছি তাহলে অর্ডার ব্লক কাজ করে না, পরের টাকা, তারপরের টাকা। আর যদি এই পয়েন্টটা ভাঙে তাহলে মার্কেট চেঞ্জ হয়ে যাবে, তাহলে আর বাই হবে না,
তখন মার্কেট আসলে সেল ট্রেন্ড ধরে গেছে। তখন আমরা আবার সেলের অর্ডার ব্লক গুলা পেয়ে যাবো। মানে মার্কেট যখন চেঞ্জ হবে তখন সেল হয়ে যাবে। তখন লস ক্রিয়েট হবে, সেটা পরীক্ষা হ্যাঁ, যখন হ্যাঁ। হবে আচ্ছা তাহলে এই যে আপনি চোজের বিষয়টা যে বুঝলেন, তাহলে এই চোজ আপনি কিভাবে আইডেন্টিফাই করতেন যে এখন চোজ হলো কি হলো না? ট্রেন্ডে যখন লোয়ার লোকে ব্রেক। আপনি লোয়ার লোটা কিভাবে ধরতেন? আচ্ছা দেখা লাগবে কত। আচ্ছা হাই লো বা লোয়ার লো যেটাই হোক, এটা কিভাবে ধরতেন এটা একটু দেখার বিষয়। আচ্ছা দেখি। আচ্ছা আমরা ডিপ থেকেই গোল্ডে যাই। আচ্ছা আমরা যে এর আগে প্রথমে একটা ক্লাস করলাম, এই যে basic নিয়ে আলোচনা করলাম ফ্রি ক্লাস, এটা কি আপনার লাগবে? না এটা এই যে ভিডিও, এই যে আমাদের প্রসেসিং আছে, যদি চান দিয়ে দিব ভিডিও প্রসেসিং। এরিয়া। আচ্ছা আচ্ছা এটা আমি আপনাকে এমনিতে টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, এটার সার্ভারে আর আপলোড দেবো না, ওটা টেলিগ্রামে এমনি দিয়ে দিব, দেখে নিন যদি কোনো তথ্য কাজে লাগলে লাগবে পারে। গোল কই গেল? পার্সোনাল তো গোল্ডে করতেন না? ঠিক বলবে। আচ্ছা এটা মার্কেট বন্ধ দেখে এটা ডাটা দেয় নাই, আমরা ওই ট্রেডিং দিতে যাই। গোল্ডে কি এর মাঝে কখনো কি বাই করছেন? এই যে এই কিছুদিনের মধ্যে কি কখনো বাই টাই হয়েছে আপনার? মার্কেট তো পুরোটাই আপ। আমি একদিন লস দিতে পারি। গত বৃহস্পতিবারে শুক্রবারে কিন্তু আমার ট্রেড নেই। ও না, এর আগে কিন্তু আমরা কিন্তু সবসময় কিন্তু ট্রেড নিচ্ছি, আমাদের কিন্তু ট্রেড এই যে এখানে ছিল, আমরা আমাদের যে মেইন অ্যানালাইসিসটা আমি দেখাচ্ছি, এই যে এইখানে ছিল বাই জোন, এখানে কিন্তু আমরা বাই পাইছি, এবং এই যে এইখানটায় একটা বাই পাইছি আমরা, জি। তারপরে আমরা হচ্ছে এই যে এখানে বাই পাইছি, এবং এটা যে আপে যাবে আমরা আপে এই যে দিয়ে দিচ্ছি। আর এখানে যে কিছু জোন দেখতেছেন এটা আগে আমি অ্যাডভান্স জোন দিয়ে দিচ্ছি, এটা তো সোমবারের জন্য কাজ করবে। সোমবারে মার্কেট আচ্ছা। দেখলে এখানে আমি জোন টোন লিখে দিব। আর এটা আমাদের শেয়ার করা আছে, আমার কিছু ক্লায়েন্ট আছে বিদেশের ইয়েতে, ওদের এটা দেয়া আছে, মানে ওরা বুঝে না তো, ওরা আন্দাকুন্দি মনে করেন যে ধারণার উপরে ট্রেড গুলা নেয় আর লস করে, প্রচুর বড় বড় লস। যার কারণে ওদের এই অ্যানালাইসিস এর বিষয়গুলো আমি দিয়ে দিই, ওদের এটা লিঙ্ক শেয়ার করা আছে, এখানে আমি কিছু লিখি নেই যে লিঙ্ক শেয়ারিং অন করা আছে, ওদের লিঙ্কের মাধ্যমে ওরা এটা পেয়ে যায়, শেয়ারিংটা পেয়ে যায়। যদি আপনারা দরকার পড়ে আমি দিয়ে দিবনি, মানে অ্যানালাইসিসটা হেল্প হবে আর কি। ওকে ফাইন। ঠিক আছে তাহলে এইসব জায়গাতে কিন্তু আমাদের বাই ছিল, তো অনেকে কিন্তু এইখান থেকে সেল করছে। ঠিক আছে বেশিরভাগ গুলো আমি দেখছি ইউটিউবে যারা অ্যানালাইসিস, সেলের অ্যানালাইসিস বেশি দেয়। আর আমরা কিন্তু সেই এই যে যে এটা আছে ডেতে গেলে দেখাতে পারবো, আমরা এই জায়গাতেই কিন্তু অল টাইম এই জায়গা থেকে কিন্তু আমাদের মেন একটা বাই ছিল এই জায়গা, এই যেখানে আপনার উইকে টাইম ফ্রেম দিয়েছিল, এটা যে আপনার 2200 পর্যন্ত যে যাবে বা 2100 পর্যন্ত যাবে, এটা কিন্তু আমরা সেই আগে থেকেই জানি, সেই 2022 সালের ইয়ে থেকেই কিন্তু জানি, আমরা 22 সালের যে এই দিক থেকে কিন্তু ছিলাম, বুঝছেন? আচ্ছা। যে এই পরিমাণতে যাবে এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। এটাও কিভাবে জানবেন কিভাবে বুঝবেন এটা আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে স্ট্রাকচার দিয়ে বুঝতে পারবেন কত দূর যাবে। আমি কিন্তু ইউটিউবে দেখবেন বিভিন্ন চ্যানেলে আমি কমেন্টও করছিলাম, যখন মার্কেটটা এইখানে ছিল আমি বলছিলাম হচ্ছে 2100 যাবে, আমাকে অনেকেই অনেক কিছু বলছিল কমেন্টে রিপ্লাই, যাবে না অসম্ভব। তো দেখেন আমি বলছিলাম 2100 যাবে আর এখন মার্কেট 2200। আচ্ছা। ঠিক আছে, তো তখন আমি রিপ্লাই দিছি যে এখন মার্কেট থেকে বলেন, যারা যারা বললেন, কমেন্ট করেছিলাম যে যারা যারা বললেন যাবে না, তো কোনো রিপ্লাই নাই, মানে এখন তারা আর কি শরম পাইছে হয়তো। আচ্ছা যাই হোক, মনে করেন আমরা যেভাবেই করতেছি অ্যাকুরেট হবে। তো এই যে যে এইখানে আমাদের যে ইটা আছে, এই যে যে পর্যন্ত এই ব্রেক পয়েন্ট এটা আমাদের না ভাঙবে সে পর্যন্ত আমরা আপের এন্ট্রিতেই থাকতে পারবো। যখন এটা আচ্ছা। ভাঙবে তখন আমরা সেল ট্রেন করবো। এটা এখানে আমি লিখে লিখে দিছি কি জন্য, কারণ ওই যে ওনারা তো ট্রেডিং বুঝে না ক্লায়েন্টরা, ওদের লিখে লিখে বুঝাতে হয় যাতে ওরা লিখা দেখলে বুঝতে পারে, বুঝছেন? তো এইগুলো আমরা সোমবারে মার্কেটের পরিস্থিতি দেখে এই জোনগুলোকে আমরা মডিফাই করে নেব। মানে এইখান দিয়ে যে জোন হবে এগুলো আমি মার্ক করে রাখছি, সোমবারে মার্কেট বা ওইগুলোর মুভমেন্ট দেখে এইগুলো আমরা মডিফাই করে বাই জোন বা কোনটায় কোন জায়গায় কি হয় ওটা লিখি। আচ্ছা যাই হোক, তো এখন আমি এটাকে একটু হাইড করে দেই, তো আমার অ্যানালিসিস এর বিষয়টা ভুলে যান এতটুকুতেই।
আপনি কিছু কি বলতে পারবেন যে এখানে আপনি কি করতেন এতটুকুতে? আমি এতটুকুতে আসলে আমি যেটা করতাম, আমি একটা স্ট্র্যাটেজি ফলো করে নিজের বিল্ড করা। হ্যাঁ, হ্যাঁ। ওইটাতে কিছু ইন্ডিকেটর ইউজ করে এসেন্সিভ কনসেপ্টটা ওই যে লাক্স অ্যালগোর এসেন্সটা আছে না? হ্যাঁ, হ্যাঁ। ওই ইন্ডিকেটর হ্যাঁ, নিতেন লাক্স অ্যালকো এইখান হ্যাঁ, থেকে। লাক্স ইন্ডিকেটরটা ট্রেন্ডটা যখন বুঝতে পারতাম তখন লাক্স অ্যালগোর ওইটা দেখেই আমি ট্রেড। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। না লাক্স অ্যালকোর কিন্তু হচ্ছে আপনার উলট-পালট ধরে মাঝে, মাঝে। ঠিক আছে? আচ্ছা যাই হোক হ্যাঁ, হ্যাঁ। তো আপনার ওইগুলা কিচ্ছুই লাগবে না এখন থেকে। আপনার কাছে যেহেতু শিখতে আসছেন, এখানে জি, জি, কিচ্ছু লাগবে এখানে না। লাক্স আসা। অ্যালকো টালকো কিচ্ছু লাগবে না। আমি আপনার একটা টেস্টিং নেই। একটা এক্সামও বলতে পারেন যে আপনার কতটুকু জানা আছে। ঠিক আছে? তো আপনি তো স্ট্রাকচার জি। হয়তো বুঝেন না অতটা। তারপর কি বলতে পারেন কিনা? আচ্ছা একটু কঠিনই হয়ে গেল আপনার জন্য। আচ্ছা তারপরেও বলেন। আ আমি একটু বক্স দিয়ে দিই। এই যে এইটুকুর ভিতরে আপনি কি হাই লো এগুলা কি ধরতেন? এটা তো ইন্টারনাল স্ট্রাকচার। হ্যাঁ, এর মধ্যে ইন্টারনাল একটা ইম্পালস তারপর করেক্টিভ হয়েছে, তবে এখানে সেকেন্ড হায়ার সেকেন্ড হায়ার হাই থেকে একটা ছোট মানে ওই যে হায়ার লো আগ পর্যন্ত এখানে একটা মার্কেট সাইডওয়েজ এর মতো এখানে কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ। না আমি বলতাম যে এইটুকুতে কি করতেন বা এইটুকুতে আপনি একটুকুতে আমি বিষয়টা কি যেগুলো করতেন? থেকে আমি আচ্ছা যাই হোক এখানকার এই যে ভেতরে যে মার্কেটটা দেখতেছেন, এটা হচ্ছে জি, জি, সম্পূর্ণ একটা ট্র্যাপিং। এটা একটা ট্র্যাপ মার্কেট। জি, ইনস্টিটিউশনের বিষয়গুলো আছে। আমি একদম শুরু থেকেই শুরু করি। আপনার শোনেন আপনার এখন কি জানা আছে না আছে ওইগুলো তো আর আমি বুঝবো না। আপনি বলতে হয়তো পারতেছেন না। আপনার জানার মধ্যেও হয়তো মেক্সিমাম গুলো ভুল আছে। থাকলে পারে। তো আমি আমার মতো করে শুরু করি। ঠিক আছে? জি, জি, তো যে বিষয়গুলো আপনার জানা আছে সেগুলো আছেই। আর ওইগুলোর মধ্যে ভুল থাকলেও ধরা পড়বে। আর আমার বিষয়গুলোর মধ্যে নতুন বিষয়গুলো আসবে। তো এইগুলো ফলো করবেন। তো এখন আপনি আগে যে বিষয়গুলো শিখছেন সব বাদ, সব ভুলে যান। ঠিক আছে? মনে জি, করেন ওইগুলো এখন পর্যন্ত কিছুই শিখেন নাই। মনে করেন আপনি টেট কি জিনিস তাই জানেন না। যা শিখছেন সব বাদ। আর আমি যেভাবে যা বলবো সবগুলা মেনে নিবেন অল টাইম এবং ওইভাবেই কাজ করবেন দেখবেন সাকসেস হয়ে গেছে। আর সবচাইতে মেইন বিষয় কি আমি ক্লাসে যদি আলোচনা করি তারপরে ওই ভিডিওটা যে আমি প্রসেসিং হবে ওই যে আমি যে রেকর্ড করতেছি ওটা যে দিয়ে দিব, ওই প্রসেসিং হওয়া ভিডিওটা যদি আলোচনা হয় তাও ১-২ বার দেখব। কি আলোচনা হয়েছে যেন ওটা মনে থাকে। জি, ঠিক আছে? আর যদি কোন কিছু প্র্যাকটিসের বিষয় শিখায়, ওটা আপনার যতই আপনার কাছে ইজি মনে হোক, মার্কেটে গিয়ে কাজ করতে হবে বা ওটা ২-৩ বার করে ভিডিওটাও দেখতে হবে। জি, এখন আজকে যদি ক্লাসে আমি কোন সহজ বিষয় দেখাই যে আপনি দেখলেন যে ক্লাসে দেখছেন, হয়ে গেছে। যে ক্লাসে দেখলেন হয়ে গেছে এটার দেখার আর প্রয়োজন পড়ছে না, একদম বুঝে ফেলছেন। হ্যাঁ, এইরকম হলেও তারপরেও দেখতে হবে ভিডিও প্র্যাকটিস করতে হবে। কারণ কি হবে আজকে যতই সহজ হোক, আস্তে, আস্তে যখন আমরা এগিয়ে যাব, তখন কিন্তু আপনার জন্য ওটা ভুলে যেতে পারেন বা কঠিন হয়ে যেতে পারে। মনে করেন আজকে আমি A লেখা দেখালাম। তো কালকে তার প্রতিদিন তো আমি A লেখা দেখাবো না। কালকে তো B লেখা শিখাবো। তারপর তো C দেখাবো। তাহলে আপনি আজকে দেখলেন A লেখা একেবারে সহজ, প্র্যাকটিস করলেন না। ভাবলেন লিখতে পারবো। যখন আমি B লেখা দেখালাম, A কিভাবে লিখতে হয় ভুলে গেছেন। তাহলে কিন্তু প্রবলেম। আর এইগুলার মধ্যে একটা বিষয় মনে রাখবেন কি, যে আপনি যত পয়েন্ট মনে রাখতে পারবেন যত বিষয়গুলো আপনি মনে রাখতে পারবেন আপনি তত সাকসেস। কোন একটা বিষয় যদি ভুলে যান লস হতে পারে। এখন লস হওয়ার পরে যদি মনে পড়ে তাহলে কি লাভ হলো? লস হওয়ার পরে যদি মনে পড়ে তাহলে কিন্তু লাভ হবে না। আর যদি মনে নাও থাকে আপনি এক কাজ করতে পারেন যে মেইন বিষয়গুলো ওগুলা খাতার মধ্যে ড্রইং রাখতে পারেন বা খাতার মধ্যে লিখে রাখতে পারেন। জি, ঠিক আছে? আর মেইন কি বিষয় ওগুলো তো আপনি বুঝতেই পারবেন। তাহলে দেখেন তাহলে প্র্যাকটিস কিন্তু আপনার করতেই হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু হবেই না। আচ্ছা, বলো। আচ্ছা। হ্যাঁ, বলো। তুই নয়াপল্টনে বিএনপি পার্টি অফিসটা আছে না, ওটার সামনে চলে আসিস।
আচ্ছা, জি ভাই, সরি। হ্যাঁ, না বলেন। সমস্যা নাই। তো দেখেন প্র্যাকটিস না করলে তো হবে না। ঠিক আছে? প্র্যাকটিস করতেই হবে। আর আপনার বিষয়গুলা যত পয়েন্ট মনে রাখতে পারবেন তত সাকসেস হবেন। তো একটা কিন্তু উদাহরণ আমি দিছি যে যতই ওই যে একটা স্কুল একটা টিচার ওটা তো যে এর আগে উদাহরণ হয়তো মনে আছে। ঠিক আছে? যে বাসায় গিয়ে যদি প্র্যাকটিস না করেন কাজ হবে না কিন্তু। আর একবার যদি এই বিষয়গুলো বুঝে ফেলেন মাথায় ধরে যায় ওটা দেখতে যেরকমই হোক যত মডেলই মার্কেটে আসুক ওটা আপনি ইজিতে এপ্লাই করতে পারবেন। জি, আর কখনো মনে করেন যে যদি সারা জীবন শুধু বই পড়ে যান, সারা জীবন যদি শুধু ভিডিও দেখে যান তাহলে কিন্তু হবে না যে প্র্যাকটিস না করেন। কারণ একটা উদাহরণ দেই, মনে করেন সাইকেল চালানো তো সবাই পারে বা মনে করেন আপনি পারেন না কথা, যে আপনি বই পড়ে শিখতেছেন যে কিভাবে সাইকেল চালাতে হয়, YouTube এ টিউটোরিয়াল দেখতেছেন, ভিডিও দেখতেছেন কিভাবে সাইকেল চালাতে হয়। এখন আপনি দেখলেন, বই পড়ছেন, ভিডিও দেখছেন এভাবে সাইকেল চালাতে হয়, ধরে নিলেন ইজি। এখন ইউটিউবে কেউ একজন ভিডিও দেখে দিল যেভাবে সাইকেলে চড়ে পেডাল দিবেন চলে যাবে। আপনি দেখলেন যে এটার কি ব্যাপার, ইজি তো, কঠিন কিছুই না, রেখে দিলেন। কিন্তু আপনি যখন নিজে সাইকেলটা চালাতে যাবেন তখন যখন একবার পড়ে যাবেন তখন বুঝবেন এটা কঠিন জিনিসটা কি। আয়ত্ত করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তো তথা প্রতিটা ক্লাসে। হ্যাঁ, হ্যাঁ। তো এরকম কিন্তু আমার কিছু স্টুডেন্ট কিন্তু কথা শোনে না, বুঝছেন? আমি ক্লাস কি করি? নেই, বাসায় গিয়ে প্র্যাকটিস করে। আমি বলি বারবার যে বাসায় প্র্যাকটিস করে না। কিন্তু পরবর্তীতে সে যে কোয়েশ্চেন গুলো আমাকে করে, ওই কোয়েশ্চেন এর ধরন দেখেই কিন্তু প্রমাণ হয়ে যায় যে প্র্যাকটিস করে নাই। পরবর্তীতে আমি যখন জিজ্ঞেস করি যে প্র্যাকটিস করছেন? তখন তখন মনে করেন বলে না করি নাই। তাহলে কিন্তু ওটা দোষ কিন্তু আপনাদের হয়ে যাবে। ঠিক আছে? জি, ঠিক আছে? কারণ আমি কিন্তু শিখে যেতে যদি প্র্যাকটিস না করেন মাথায় কিন্তু কিছু ঢুকবে না। যদি ডক্টরও আইসা যদি মাথায় ঢুকানোর ট্রাই করে সম্ভব না। ইঞ্জিনিয়ারও পারবে না। যদি আপনি নিজে মাথায় নিয়ে ট্রাই না করেন। ঠিক আছে? তাহলে দেখেন এই যে আমাদের যে মার্কেট গুলা যে চলতেছে, অনেকের একটা ভুল ধারণা আছে হয়তো আপনারও থাকতে পারে, মার্কেট যে আপ ডাউন হইতেছে, এই আপ ডাউনটা মনে করে বায়ার এবং সেলারে আপ ডাউন করে দিচ্ছে। ঠিক আছে না? জি, কিন্তু মার্কেটে বায়ার এবং সেলার নাই। কি জন্য বললাম? আপনি কিন্তু কনফিউশন হবেন, আমি বোঝাচ্ছি। মার্কেটে আসলে কোনো বায়ার এবং সেলার নাই। নাই বলতে কি বোঝাচ্ছি? এটা যে ক্যান্ডেল গুলা তৈরি করে অনেকে মনে করে বায়ে যাচ্ছে, বায়ার মার্কেটকে বায়ে নিল, সেলার মার্কেটকে সেলে নিল। কিন্তু মার্কেটে ক্যান্ডেল তৈরি করার জন্য বা ক্যান্ডেলকে আপ ডাউন করার জন্য মার্কেটে কোনো বায়ার সেলার্স নাই। আপনার মতো আমার মতো অনেকে আছে যারা আমরা বাই সেল করি। জি, কিন্তু আপনি আমরা মার্কেটকে কখনো আপ ডাউন করাতে পারব না। তাহলে বায়ার সেলার্স এর কোনো এখানে ভূমিকাই নাই বা বায়ার সেলার্স মার্কেটে নাই। আমরা জাস্ট মার্কেট বায়ে যাবে দেখে আমরা বাই করতেছি। কিন্তু আমরা জি, মার্কেটকে বায়ে নিচ্ছি না। আর সেল যাবে দেখে আমরা সেল করতেছি। কিন্তু আমরা কিন্তু বায়ার সেলার্স এর মার্কেটকে সেলে নিতেছি না। মার্কেটকে বায়ে এবং সেলে নিচ্ছে হচ্ছে অ্যালগরিদম। আর এই অ্যালগরিদমকে কন্ট্রোল করতেছে হচ্ছে ইনস্টিটিউশন প্লাস ব্যাংক। হ্যাঁ, ঠিক আছে? তো জি, মার্কেটকে যদি বায়ে নেয়, এ নিবে, ইনস্টিটিউশন নেবে। এই ব্যাংকের কোনো কাজ নেই। ইনস্টিটিউশন নেবে। মার্কেটকে বায়ে নিলে সেলেন ইনস্টিটিউশন নিবে আর যত প্রকারের লাভ লস, যত প্রকারের ট্র্যাপ আছে এই ইনস্টিটিউশন দেয়। তো বিষয়গুলা কি রকম কাজ করে আমি একটু ধারণা দেই। হ্যাঁ, দেখেন আমি একটা বাস্তব লাইফ এর একটা ধারণা দিই তাহলে ক্লিয়ার হবে। যেমন আমরা যে জিনিসপাতিগুলা পাই বা যা খাই বা যা কিছু কিনি এগুলা কই থেকে আসে? কোন ফ্যাক্টরি থেকে আসে তা নাহলে কোন কৃষকের কাছ থেকে আসে। তার বাইরে তো আর কিছু আসে না। নয় ফ্যাক্টরি নয় কৃষক। এই ২ টা পার্সন থেকে কিন্তু আসে। তো আমরা যদি ফ্যাক্টরি ধরে নেই, মানে বিজনেস এর বিষয়গুলো আমার একটু জ্ঞান কম, বাট বুঝে নিয়েন। ঠিক আছে? ফ্যাক্টরি থেকে এটা হয়তো কোন যে ইয়ের কাছে যায় যারা দোকানে বা ইয়ের সাপ্লায়ার দেয়, হয়তো ওদের কাছে যায়। সাপ্লায়ার থেকে কিন্তু ওটা হয়তো দোকানদারের কাছে যায়। ওইখান থেকে হয়তো আমাদের কাছে চলে আসে। ঠিক আছে না? জি, মানে বায়ারের কাছে চলে আসে। তো ফ্যাক্টরিতে থেকে যে প্রোডাক্টটা আসলো, তো এইটা কিন্তু হয়তো যদি ৳১০ হয়, এইখানে এ হয়তো কিছুটা বাড়িয়ে ফেলতে পারে, হয়তো ৳১২ দিতে পারে। বা দোকানদারের কাছে হয়তো এই সাপ্লায়ার গিয়ে বলল যে, "এটা আসলে মূল্যটা ৳১২, আপনি এটা ৳১৫ বিক্রি করতে পারবেন।" ঠিক আছে? আচ্ছা আপনার তো আ নয়েজটা চলে গেল। আপনি কি শুনতেছেন? হ্যালো? হ্যাঁ, হ্যালো শুনতেছেন? ও আচ্ছা না আপনার ওই যে নয়েজ হইতেছে তো আশেপাশে। এখানে নয়েজ চলে গেল বা আপনার কেটে গেল কিনা? আচ্ছা এখন তো ক্লিয়ার একদম।
আচ্ছা, তাহলে এটা কি বুঝতে পারছেন যে মনে করেন ফ্যাক্টরির কাছে একটা প্রোডাক্ট 10 টাকা, সেলার এর কাছে গিয়ে সাপ্লাইয়ের কাছে 12 টাকা হয়, দোকানদার হয়তো 15 টাকা বিক্রি করতে বললো, কিন্তু দোকানদার মাতাব্বরি করে কি করলো, হয়তো 15 টাকার প্রোডাক্ট 30 টাকা বিক্রি করলো, জি, বেশি লাভ করলো। এখন এই যে যে 30 টাকা যে বিক্রি করলো, এটা এটা কি হইতেছে, আমরা যারা ক্রেতা আছি বা আমরা যারা কিনতেছি, আমরা কিন্তু 30 টাকাতে কিনলাম, আসলে কিন্তু 10 টাকার প্রোডাক্ট 30 টাকাতে কিনলাম, ঠিক আছে right, না? বা দোকানদার যদি 30 টাকা চায়, বলবেন এত দাম কেন, বলবে 5 টাকা কম দেন, 25 টাকাতেই কিনলেন, কিন্তু আসলে কিন্তু দোকানদার 15 টাকার প্রোডাক্ট বিক্রি করছে। আমরা যদি সম্পূর্ণ প্রাইস দেখতে যাই, কিন্তু 10 টাকার প্রোডাক্ট কিন্তু 25 টাকা। তাহলে একটা বিষয় দেখেন, আমাদের পকেট থেকে 30 টাকা বা 25 টাকা যায় যাক, এই আমাদের টাকা দিয়েই কিন্তু দোকানদার চলতেছে, দোকানদার হয়ে কিন্তু সাপ্লায়ার চলতেছে, ফ্যাক্টরিও কিন্তু চলতেছে, আমাদের টাকা দিয়ে কিন্তু প্রায় 3টা পার্সন চলতেছে, ঠিক আছে? জি, বুঝছেন কি? সেম বুঝতে পারছি। একইভাবে এখানে যে এরকম একটা ম্যানিপুলেশন হইলো, এ কিন্তু কে করলো এই ম্যানিপুলেশনটা? সবচেয়ে বেশি কিন্তু এই দোকানদারটা করে ফেললো। আর দোকানদারই কিন্তু এই প্রাইস গুলা বাড়িয়ে ফেলছে। ঠিক আছে? ওখানে না, এখন আসেন, ব্রোকার আসলে কিছু করতে পারে না। আমি দেখাচ্ছি, সমস্যা নেই। ব্রোকার কোনো কিছু করতে পারে না। ঠিক আছে? মেইন করে ইনস্টিটিউশন। আচ্ছা, এখন এই যে ফ্যাক্টরি, একে আমরা ব্যাংক হিসেবে চিন্তা আচ্ছা, করতে পারি। তো এই ব্যাংক কি করে? ব্যাংক হচ্ছে একটা ক্লিয়ার ডাটা বা একটা ক্লিয়ার ক্যান্ডেলস্টিকই জেনারেট করে। কিন্তু ওইটা কি করে? এখানে একটা পার্সন কমে যাবে। কারণ এখানে সাপ্লায়ার থাকবে না। ওটা আমার ডাইরেক্ট ইনস্টিটিউশনের কাছে ট্রান্সফার হয় ডাটাগুলা। মানে ব্যাংকের যে ডাটাগুলা ক্লিয়ার ইনস্টিটিউশনের কাছে সাপ্লায়ার হয়। ওই ইনস্টিটিউশন কি করে? বিভিন্ন মনে করেন ভেজাল-টেজাল যুক্ত করে ট্র্যাপ প্রুফ দিয়ে বিভিন্ন কিছু দিয়ে ওটা রিটেলের কাছে পাঠায়। তো এই রিটেলই হচ্ছে যত সমস্যা, মনে করেন যে এই লস-টস খেয়ে টাকা-পয়সা নষ্ট-টষ্ট করে ফেলে। এই রিটেলের টাকাগুলাই তখন ইনস্টিটিউশন এবং ব্যাংকের কাছে চলে যায়। বুঝছেন? বুঝতে এই পারছি। ডিটেইল দিয়েই হচ্ছে ইনস্টিটিউশন আর ব্যাংকগুলা হয়। মানে এই ইনস্টিটিউশন কি করে? সবসময় ট্র্যাপিং দেয়ার চেষ্টা করে বা লস করার ট্রাই করে। কাকে করাবে? রিটেলদের। এখন রিটেলের মধ্যে তো বায়ারও আছে, সেলারও আছে। তো এই ইনস্টিটিউশন কিন্তু এই বায়ার সেলার ২ জনকেই লস করাবে। তার টার্গেট হচ্ছে ২ জনকেই লস করাবে। দেন হচ্ছে মার্কেট আপ ডাউন করবে। বুঝতে বিষয়টা কি একটু পারছি। কনসেপ্ট কি একটু ক্লিয়ার হইছে? ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে এখন আপনি যদি রিটেলের বিষয়গুলা ইউজ করেন, রিটেলের বিষয়গুলা ইউজ করলে আপনি কি করবেন? ট্র্যাপে পড়বেন। ট্র্যাপ হলে কি হবে? লস হবে। এখন রিটেলের বিষয়গুলা কি? বা নতুন ট্রেডারের বিষয়গুলা কি? এটা হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে এই যে ডাবল বটম, ডাবল টপ, এই যে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, তারপর হচ্ছে হেড এন্ড শোল্ডার, তারপর হচ্ছে আপনার চ্যানেল, তারপর হচ্ছে আপনার আ ফ্ল্যাগ, তারপর হচ্ছে যে আপনার ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, তারপরে এই যেরকম আছে কাপ অ্যান্ড হ্যান্ডেল, উল্টা কাপ অ্যান্ড হ্যান্ডেল, মানে এইগুলা বার করতে গেলে প্রচুর, মানে প্রচুর বিষয় আছে। তো এইগুলা দিয়ে কিন্তু মেক্সিমাম ট্র্যাপিং হয় এবং লস গুলা যায়। তো এই যে ইনস্টিটিউশন যে আপনার লস গুলা করাইতেছে বা ট্র্যাপ গুলা যে হইতেছে, এই ট্র্যাপ কে বলা হয় হচ্ছে লিকুইডিটি, মানে লসের বিষয়কে আমরা লিকুইডিটি বলতে পারি। ঠিক আছে? মানে বায়ার সেলার্স এর জি, লসকে লিকুইডিটি বলা হয় এক কথায়। আর লিকুইডিটি বা লসটা কে করায়? ইনস্টিটিউশন করায়। তাহলে এখন ইনস্টিটিউশনের ট্র্যাপ বা লিকুইডিটি যদি আপনি না বুঝেন, তাহলে কি হবে? লস হবে। লস কি থামবে? থামবে না। লস খাবেনই। right, তাহলে কিন্তু আমাদের ইনস্টিটিউশনের বিষয়গুলাই শিখতে হবে। এখন যে বুঝতে ইনস্টিটিউশনের বিষয়গুলো আমাদের বুঝতে হবে বা শিখতে হবে, কিন্তু এটা আমরা ৯০% এর মতো এপ্লাই করতে পারবো বা শিখতে পারবো। কারণ ওই ইনস্টিটিউশন কি করবে? কারণ আপনি মনে করেন এখন কি করবেন, এই যে দুপুর মনে করেন যে ১ টার দিকে বা ২ টার দিকে কি করবেন? ওটা কি আমি বলতে পারবো? আমি কিন্তু বলতে পারব না। কিন্তু আমি কিন্তু আপনার প্রতিদিনের একটা বিষয়গুলা দেখে আমি কিন্তু একটা ধারণা করতে পারবো যে আপনি এই টাইমে এই কাজটা করতে যাবেন। লাঞ্চ করবো। একটা ধারণা করা যায়। তো এইরকমই আমরা ইনস্টিটিউশনকে 100% অ্যাকুরেট কখনো ধরা পসিবল না। আমরা ৯০% ধারণা করে ইউজ করতে পারবো এবং এটা আমরা রেজাল্ট গুলা ৯০% ই পাবো। কারণ ফরেক্স মার্কেটে বা যেকোনো মার্কেটে ১০০% কখনো পাওয়া যায় না। ৯০-৯৫% ই পাওয়া যায়। আর এই ইনস্টিটিউশন গুলো এমন একটা বিষয়, আপনার ফ্যামিলিতে কেউ যদি ইনস্টিটিউশনের কাজকর্ম করে থাকে, হ্যাঁ? মনে করেন আপনি করে থাকেন, তাহলে আপনি কিন্তু আপনার ছেলেকে জানাবেন। এতটাই সিক্রেটলি এগুলা হয়ে থাকে। জানাবে না, সিক্রেট থাকে। কারণ আপনার ছেলে তো কাউকে বলে দিতে পারে। আর কাউকে বলে দিলে একটু লিক হলেই সে এখনই ট্রিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে।
ঠিক আছে? এইখানে এগুলা কেউ কখনোই বলবে না। খুবই সিক্রেট থাকে। কিন্তু আমরা এটাকে ধরতে পারি। কি জন্য ধরতে পারি? এইজন্য ধরতে পারি। দেখেন আমি দেখাই। মার্কেটে ইনস্টিটিউশন এখন কারা? আমরা তাদের বের করে ফেলি। ঠিক আছে? মার্কেটে ইনস্টিটিউশন হচ্ছে আপনার বড়, বড় ব্যাংক। বিগ যে ব্যাংকগুলা আছে সেই ব্যাংকগুলা এবং বড়, বড় কোম্পানি এরা হচ্ছে ইনস্টিটিউশন। এখন বড়, বড় ব্যাংক তো আর একটা না। কোম্পানিও তো একটা না। অনেক, অনেক কোম্পানি আছে। এখন যেহেতু অনেক, অনেক কোম্পানি আছে, অনেক, অনেক ব্যাংক আছে, এই কারণে আমরা এটাকে সহজভাবে আমরা ইনস্টিটিউশনটাকে ধরতে পারতেছি। যদি একজন থাকতো তাহলে ধরা যেত না। যেহেতু অনেকগুলো আছে এই কারণে আমরা ধরতে পারতেছি। কি জন্য? দেখেন কারণ হচ্ছে না লিক হবে না। বিষয়টা হচ্ছে মনে করেন আপনার একটা ব্যাংক আছে। আপনার হয়তো মনে করেন $1 ট্রিলিয়ন আছে। মনে করেন কথার কথা আমরা আচ্ছা একটা আচ্ছা একটা হচ্ছে উদাহরণ নিতেছি। এখন আরেকটা ব্যাংক আছে, তার কাছে মনে করেন $5 ট্রিলিয়ন আছে। আপনি করলেন বাই, এ করে দিল সেল। তাহলে আসলে তো মার্কেট তো যেদিকে টাকা বা প্রাইস দাম বেশি থাকে, যার কাছে বেশি পায় সেই দিকে যাবে। এখন আপনি করছেন বাই, এ 5 ট্রিলিয়ন করছে সেল, তাহলে তো মার্কেট সেল যাবে। আপনি তো খাইলেন লস। তাহলে আপনি যদি লস খান, তাহলে তো আপনাদের ইনস্টিটিউশনই তো মারামারি লেগে যাবে। তাহলে তো আপনারাই তো ট্রিলিয়ন লস খেয়ে যাবেন। তো এই সমস্যার সমাধানে এরা সবাই একটা গ্রুপে থাকে, বুঝছেন? সব ইনস্টিটিউশন একদিকেই থাকে। যার কারণে এই যে নিউজ তৈরি হয়, নিউজগুলা দেখছেন না? এই নিউজগুলা কিভাবে তৈরি হয়? ওই ইনস্টিটিউশনটা কিন্তু আগে থেকেই গ্রুপ মিটিং-টিটিং করে ওই নিউজগুলা আগেই জেনারেট করে রাখে। বুঝতে বুঝছেন? পারছি। তো জি এরা কি করে? এরা সবাই মিলে একসাথে একত্রিত থাকে। মানে একত্রিত কাজ করার ট্রাই করে। কিন্তু যেহেতু তারা একেক দেশে একেকজন থাকতে পারে, যার কারণে তারা তার ফোনে বা ওইভাবে করে না, ওরা চার্টের উপরে চিহ্ন দিয়ে যায়। বুঝছেন? আচ্ছা মনে করেন রাইট একটা ইনস্টিটিউশন মনে করেন এই জায়গায় বাই করছে। বাই করার সময় এখানে অল্প বাই করবে। এখানে একটা চিহ্ন জেনারেট করে যাবে। মনে করেন কথার কথা চিহ্ন রেখে গেছে। এখন সে এটাকে আবার নিচে আনবে। যে বাইটা করছে অন্য ইনস্টিটিউশন যদি বাই করে না থাকে, সেটাকে আবার নিচে নামাবে। নিচে নামালে যে ইনস্টিটিউশনটা বাই করতে মানে পারে নাই যারা বাই করতে পারে নাই বা যারা বাই করতে আগ্রহী, তারা এই চিহ্নটা ফলো করবে। চিহ্নটা ফলো করে দেন সবাই বাই করা শুরু করবে। কেউ আর উল্টা সেল করবে না। কারণ যে সেল করবে তাদের টাকার কাছে তার টাকা তো কম হয়ে যেতে পারে। তাহলে তো সে লস খাবে। এখানে সব ইনস্টিটিউশনরা একসাথে চলে যাবে বাই। এখন এই চিহ্নটাকে আমরাও অনেকটা ইউজ করতে পারতেছি। ঠিক আছে? আমি এটা জি শিখাবো আস্তে, আস্তে। তাহলে এইখানেও আমরাও বাই করতেছি এবং তাদের মানে সাথে ওদের চলে সাথে যাচ্ছি। থাকতো হ্যাঁ, ওদের সাথে আমরা চলে যাচ্ছি। এখন আমাদেরও এসএল থাকবে এখানে। এখন এরাও কিন্তু ইনস্টিটিউশনরাও কিন্তু এসএল ইউজ করবে। কেন? হঠাৎ বাই চান্স কেউ তো চিহ্ন ভুল করে বড় পার্টি যারা আছে তারা তো সেলও বসিয়ে ফেলতে পারে। তারাও কিন্তু এখানে এসএল ইউজ করে। তাহলে কি হবে? ও যখন চলে যাবে তখন আমরা ওদের সাথে প্রফিট করতেছি। আর যখন ওরা একবার সবাই বাই করে ফেলে, তো ওদের বাই আর বন্দুক থেকে গুলি বার হওয়া একই বিষয়। একবার বাই হয়ে গেলে বা একবার বন্দুক থেকে গুলি বার হয়ে গেলে সামনে যেই পড়ুক ওটা ফেরত আসবে না। বুঝছেন? বুঝতে পারছি বুঝতে কি জন্য পারছি ফেরত আসবে না? কারণ ওরা যেহেতু বাই করে ফেলছে ওদের প্রফিট নিতেই হবে। ওরা যদি মার্কেটকে নিচে নামিয়ে ফেলে, তাহলে ওদের নিজের পায়ে নিজে কুড়ুল মারতেছে। কি জন্য? কারণ নিচে নামলে ওদের স্টপ লস নিজেদের স্টপ লস নিজেরাই খাবে। আর কি জন্য নামাবে? আমাদের খাওয়ার জন্য তো নামাবে। তো আমাদের ওই ২, ৪, ১০০, $৫০০ খাওয়ানোর জন্য ওরা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলারকে রিস্কে ফালাবে না। বুঝছেন? এই কারণে ওরা উপরে যেতে বাধ্য হয়। তাহলে আমরা যদি ওদের সাথে যাইতে চাই, তাহলে আমাদের ২ টা বিষয় মাথায় রাখতে হবে। ১, আমরা যদি সেলে যাই, সেলার্স এর লস থাকতে হবে। বায়ে গেলে বায়ার এর লস থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত বায়ার লস না করবে, আমরা বায়ে যেতে পারব না। যতক্ষণ পর্যন্ত সেলার লস না করবে, আমরা সেলে যেতে পারব না। বুঝতে পারছেন? এখন জি মনে করেন সেলার লস করে নাই, আপনি সেল করছেন। সেলার লস করে নাই, আপনি সেল করছেন। আর ইনস্টিটিউশন কি করে? সেলারের লস করে না? তাহলে আপনি তো সেল করছেন আগেই। তাহলে ইনস্টিটিউশন এখন যদি সেলারের লস করায়, আপনি তো নিজেও সেলার আছেন। তাহলে আপনাকে রেখে বাকিগুলোকে লস করাবেন, আপনি সহ লস খাবেন। খুবই সরল আসতো আপনি সহ লস খাবেন। তাহলে এইটাই কিন্তু সমস্যা। তাহলে কিন্তু ওয়েট করা লাগবে লসের জন্য। ঠিক আছে? তা এখন কি আস্তে, আস্তে কি বিষয়টা কি মাথায় ধরতেছে কিনা? আসলে জি হয়টা কি? এগুলা কি আগে জানতেন বা আগে কি না বুঝতেন না? আচ্ছা দেখেন, বিষয় কিন্তু জানেন মার্কেট উপরে সেলার, নিচে বায়ার। জি
মার্কেট কি একসাথে উপরে নিচে ২ দিকে যায়? না একদিকে যায়? আচ্ছা একদিকে যদি যায় তাহলে কিন্তু ২ টা পারসনকে একসাথে লস করাতে পারবে না। যেকোনো একজনকে আগে করাতে হবে। মার্কেট যেহেতু উপরে একদিকে যায়, এখন যদি ইনস্টিটিউশন এখানে সেলারকে যদি লস করায়, তাহলে সেলারকে লস করালে সেলারের টাকা কিন্তু ইনস্টিটিউশন পেয়ে গেছে। কার টাকা দরকার? এখন কিন্তু বায়ারের দরকার। তাহলে বায়ারের টাকা যদি দরকার হয় মার্কেট কি আরো আপে যাবে? মার্কেট কিন্তু আর আপে যাবে না। কারণ আর আপে গিয়ে লাভ কি? উপরে তো টাকা নাই। টাকা তো এই নিচে বায়ারের। তাহলে দেখবেন সেলারের লস করলে মার্কেট তখন ওই যে বায়ারকে ধরার জন্য নিচে চলে যাবে। এখন এখানে যতই আপনি মিলিয়ন বিলিয়ন ডলারের সেল মারেন সমস্যা নাই। কারণ যখন বায়ারকে ধরার জন্য মার্কেট নিচে যাবে, ইনস্টিটিউশন এই জায়গায় এন্ট্রি বসিয়ে ফেলবে। বুঝছেন? কারণ টাকা ছাড়া জি তো মার্কেট আপ ডাউন করবে না। তাহলে ডাউন নিতে গেলে তো হচ্ছে এন্ট্রি বসাতে হবে ইনস্টিটিউশনের সেল। আর ইনস্টিটিউশন যদি এখানে একবার সেল বসায়, এখানে যদি ইনস্টিটিউশন একবার আপনার সেল বসিয়ে ফেলে, তাহলে ওদেরও তো স্টপ লস ইউজ করবে। তাহলে আমরাও যদি ওই চিহ্নগুলো দেখে আমরাও যদি এখানে সেল বসাই, আমরাও এই সেল বসাবো। তাহলে ইনস্টিটিউশন এখন আমাদের যদি মনে করেন আগে তো ইনস্টিটিউশন সেলারকে লস করাইলো। তারপরে সে বায়ারকে লস করাবে। কিন্তু এখন আমরা তো মনে করেন ওই সেলারসির সাথে লস খাই নাই। কারণ আমরা পরে এন্ট্রি নিতেছি। এখন তাহলে তো ইনস্টিটিউশনের কথা হতে পারে আমাদেরও তো লস করাতে পারে। কিন্তু আমাদের লস করাতে গেলে ওই যে আমাদের এসএল তাদের এসএল এর সাথে কাছাকাছি আছে। তাহলে আমাদের লস জি করাতে গেলে ওরা যে এন্ট্রি নিয়ে সেল নিচে নেবে, ওদের পুরো তো তো সহ লস লস খাইতেছে। তাহলে ওই আমাদের ২, ৪, ১০০, ৫০০, $১,০০০ লস করানোর জন্য ইনস্টিটিউশন যেখানে বড় ধরনের ব্যালেন্সের এন্ট্রি নিছে, ওই এন্ট্রিকে লস করাবে না। ওরা বাধ্য হয়ে নিচে বাইরে নিয়ে গেছে নিচে নিয়ে যাবে। তাহলে আমরাও প্রফিট করলাম। যেখানে আমাদের বায়ার পয়েন্ট আছে আমরা এখানে টিপি নিয়ে নিলাম। বুঝছেন? তাহলে একটা জি বিষয় দেখেন যখন সেলার এখানে লস খেলো তখন মার্কেট ছেলে গেছে। তাহলে আমরা এটা বলতে পারি যখন সেলার লস করবে তখন মার্কেট ছেলে যায়। এটা আমরা জি বলতে পারি। আর যদি আমরা দেখি যে আগে বায়ার লস করছে, মনে করেন যে আমরা দেখতেছি মার্কেট এখান থেকে নিচে এসে এখানে আগে বায়ার লস খাইছে। কিভাবে লস খায় এটা আমি শিখাবো। তাহলে দেখেন মনে করেন আগে বায়ার লস খাইছে। তাহলে বায়ার যখন লস করলো তখন ইনস্টিটিউশনে তো এন্ট্রি নিবে। মনে করেন চিহ্নর কাছে আসবে। আমরা চিহ্ন দেখে মনে করেন বায়ার কিন্তু লস। কারণ এই যে নিচে মনে করেন বায়ার ছিল এখানে কোথাও। আর এখানে বায়ার ছিল। দেখেন মার্কেট নিচে গেছে বায়ার লস করছে। মার্কেট উপরে গেছে। তাহলে বায়ার যখন লস করছে এখন তো বায়ারের লস। বায়ারের কাছে আর টাকা নাই। আছে কার কাছে? সেলারের কাছে। তাহলে এখানে চিহ্ন রেখে যাবে যাতে সে সব সবাই মিলে সবাই ইনস্টিটিউশন মিলে যাতে আপে যেতে পারে। চিহ্ন দিছে। দেখবেন এইখানে আসবে। তারপরে এখান সবাই থেকে এখানে তারা বাই করবে। দেখবেন ওই সেলারকে ধরার জন্য মার্কেট করে চলে গেছে। তাহলে এইখানে আমরা কি পাইলাম? যখন বায়ার লস করে তখন মার্কেট বাইয়ে যায়। বুঝছেন? লস রিকভারির জন্য তখন তারা হ্যাঁ। তারা লস রিকভারি করার জন্য না। ওটা ইনস্টিটিউশন নিতেছে। ইনস্টিটিউশন যে টাকা পাওয়ার জন্য। বায়ারের টাকা পেয়েই তো গেল। তাহলে সেলারের টাকা পাইতে হবে। ঠিক আছে? আর এখন মনে করেন মার্কেট এখানে নিচে এইভাবে চলতেছে। আপনি এখানে বাই করলেন। এখনো ইনস্টিটিউশন বায়ারের লস করায় নাই। মানে এখনো ইনস্টিটিউশন বায়ারের লস করায় নাই। আপনি বাই করে বসে আছেন। তাহলে ইনস্টিটিউশন তো এখন বায়ারকে লস করাবে। আপনাকে সহ লস করে দিবে। তারপর দেখলেন মার্কেট বায়ে চলে গেছে ঠিকই। তাহলে আপনি একটা বিষয় ফলো করলেন যে আপনি যখন বাই করলেন তখন মার্কেট আপনাকে লস করিয়ে দিল। লস করিয়ে দিয়ে মার্কেট বায়ে চলে গেছে। তাহলে কিন্তু এইটাই কিন্তু অনেকে কনফিউশন করে। কি ব্যাপার? মার্কেট কি কন্ট্রোল হয় নাকি আমি করি বাই মার্কেট যায় সেলে, আমি করি সেল মার্কেট যায় বায়ে। তো আসলে এটা ইনস্টিটিউশনের বিষয়ের জন্য এটা হইতেছে। আপনি বিষয়গুলো ধরতে পারতেছেন না দেখে প্রবলেমটা হইতেছে। যারা ধরতে পারতেছে তারা বড়, বড় প্রফিটই পাইতেছে। বুঝছেন? জি আপনি আবার জি যখন দেখবেন যে আপনি মনে করেন যে এখানে যখন লস খাইলেন, এখানে যখন লস খাইলেন, বায়ার আপনি লস খাইলেন। তখন দেখবেন মার্কেট নিচে যেতেছে। সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে ট্রেড করলে দেখবেন যে রেজিস্ট্যান্স ভাঙছে। এখানে গিয়ে সাপোর্ট খাবে বা রেজিস্ট্যান্স খাবে। তখন আপনি আবার সেল বসাইতেছেন। কিন্তু আপনি যে সেল বসাইতেছেন কিন্তু আসলে তো মেইন কাহিনী বায়ার লস খাইছে। আপনি যতই সেল বসান চলে যাবে মার্কেট। তখন সেলারেরটাও দেখবেন যে তখন লস। তাহলে দেখবেন আপনি বায়ও লস খেলেন, সেলও লস খেলেন। এবার আপনি যেই দিকে এন্ট্রি বসাইতেছেন সেই দিকেই লস। যাবেন কোন দিকে? এই হয় প্রবলেমটাই কিন্তু মানে এটাই হইতেছে। এখন এইটাই আমাদের বাংলাদেশী হোক বা যেকোনো ট্রেডার হোক ওদের ৯৫ ৯০ থেকে ৯৫% এর সাথে এই সেম কাহিনী হইতেছে। কারণ আসলে কেউ
জ্ঞান অর্জন করতে চাইতেছে না বা রিয়াল ভাবে শিখার ট্রাই করতেছে না, না শিখেই যাইতেছে, যার কারণে লস খাইতেছে। আর এখন যদি শিখেও, তারপরেও শিখলেও দেখবেন ৮০ থেকে ৯০% লোকই ফেক জায়গায় পড়ে যেতেছে, উল্টাপাল্টা শিখতেছে। এখন আপনি যদি ফেক একটা বিষয় ১৫ বছরও শিখেন, ১০ বছরও শিখেন, ফেকই থাকবে। আর রিয়াল একটা বিষয় যদি আপনি ২ দিন ৩ দিন শিখেন, তাও কিন্তু এটা আস্তে, আস্তে বুঝে ফেলতে পারতেছেন। রিয়াল বিষয়। আর আমাদের বাংলাদেশে কি হয়, আপনি খোঁজ নিয়ে বা ই করে দেখলে দেখতে পারেন ৯০% বা ৮০% লোকই প্রতারিত হইতেছে। টাকা দিতেছে, শিখতে পারতেছে না। বেসিক বিষয় শিখিয়ে দিয়ে দিতেছে। ওই যে ট্র্যাপ এর বিষয়, লসের বিষয়, ওই লস করার বিষয় আপনার ১০-১৫,০০০ টাকা দিয়ে শিখে আসতেছে। তো তখন কি করতেছে? লসের বিষয়গুলা মাঠে এপ্লাই করতেছে। এখনো আমার ছিল হ্যাঁ, হ্যাঁ। আমি দেখবেন যে তাহলে ওই যে ১০-১৫,০০০ টাকাতে শিখতেছে, লস করার বিষয় শিখিয়ে দিছে। আর লস করার বিষয়গুলো শিখে আপনি যদি মার্কেটে এপ্লাই করেন, তাহলে লস করবেন না, তো প্রফিট হবে। লসই হবে। ঠিক আছে? আপনি যেকোনো কারো সাথে যোগাযোগ করে দেখতে পারেন। ১০ থেকে ১৫,০০০ টাকা নিবে। তাও বেসিক শিখিয়ে দিয়ে দিবে। তাও লস করার বিষয়টা। এখন আমি যে বিষয়গুলো শিখাইতেছি আপনার কাছে মনে হবে ইজি বিষয়। তাহলে সবাই প্রফিট করতে পারে না কি জন্য? আসলে এগুলা কেউ শিখায় না, কেউ জানে না বা কেউ জানবারও দেয়। এখন আমি বিষয়গুলো শিখাইতেছি বা বুঝাইতেছি ঠিক আপনার কাছে ইজি মনে হতে পারে। তো এইগুলা সহজে কেউ জানে না। তো আপনাকে আরেকটা বিষয় বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমি যে বিষয়গুলো শিখাইতেছি এইগুলা কারো সাথে কাউকে শেখাবেন না বা কাউকে শেয়ার করবেন না বা এই ভিডিও গুলা যে আমি দিচ্ছি এগুলা কাউকে দিবেনও না। ঠিক আছে? প্রশ্ন ওঠে না, এটা তো আমার নিজে বহির্ভূত হবে। আমি ভাই ওইরকম ছিলাম যে হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পারছি, যা বলি কাজ সেটাই করি। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই। তাহলে বিষয়টা কি বুঝতে পারছেন যে কি জন্য আসলে এই সমস্যাগুলো ঘটে? আপনি আপনার স্টুডেন্ট বলে হ্যাঁ, দেন, হ্যাঁ। না এই যে পরে স্টুডেন্ট পাবেন। হ্যাঁ, আর দেখেন একটা বিষয় সেটা হচ্ছে কি যেন বলতে চাইছিলাম ভুলেই গেছি। যে আচ্ছা ক্লাস যাই হোক। শেখা আচ্ছা যাই হোক সমস্যা নাই। ওটা আস্তে, আস্তে মনে পড়ে গেলে দেখে দেব। আর কোন একটা বিষয় যদি আমি দেখাতে ভুলে যাই ওটা আপনার প্রয়োজন নাই। কারণ আমি কি শিখাবো না শিখাবো তো আপনি বুঝতেছেন না। কোন কিছু বাদ পড়ে গেলেও তো আপনি বলতে পারবেন না যে বিষয়টা বাদ পড়ে গেছে। তো যদি কোন কিছু বাদ পড়েও যায় তাও কোন সমস্যা নেই। আমরা যখন মার্কেটের মধ্যে এপ্লাই করব তখন ওটা অটোমেটিক চলে আসবে। বুঝছেন? তখন আপনি নিজেই ধরে ফেলতে পারবেন এই বিষয়টা আলোচনা আসলে হয়েছিল না বা বুঝেন নাই। ওটা আপনি বলে ফেলতে পারবেন। যেহেতু আমি কোর্সের বিজনেস করি না, আমার কোর্স গুলা হচ্ছে বিষয়গুলো হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল করা নাই। বুঝতে কি পারছি। জন্য সিরিয়াল বাই সিরিয়াল করা নাই? আমি ওই যে আপনাকে একটা লিস্ট দিয়ে দিচ্ছি না যে এটা আজকে আমাদের ক্লাস হবে, এটা হবে, এটা হবে। ঐরকম লিস্ট না। এটা আমি হচ্ছে শিখাই এইভাবে কার কতটুকু শিখা আছে, কার ব্রেইনটা কত কিরকম আছে, কাকে কোন বিষয়টা আগে দিতে হবে, কাকে কোনটা পরে দিতে হবে, ওই হিসেবে আমি শিখিয়ে ফেলি। বুঝছেন? এখন মনে করেন আমি যদি আপনাকে আগে একটা বিষয় শিখাই, হ্যাঁ, আমি যদি আপনাকে আগে একটা বিষয় শিখিয়ে ফেলি, সেটা আপনার জন্য কঠিন হয়ে যাইতেছে। এই বিষয়টা আপনার আগে এই বিষয়টা মনে করেন শিখানো লাগতেছে। এটা শিখালে আপনি এই বিষয়টা ধরতে পারবেন। তাহলে সেটা আপনি বিষয়টা শিখবেন। আপনার জট লাগবে না, এলোমেলো হবে না। তাহলে দেখেন ইনস্টিটিউশনের বিষয়টা কিন্তু একটু বুঝছেন। তাহলে দেখেন আমি আপনাকে আরেকটা বাস্তব লাইফ এর সাথে উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হবেন। মনে করেন এটা আপনার একটা বিশাল বড় তিমি মাছ বা হাঙর মাছ। ঠিক আছে? এইখানে এখন ছোট মাছ আছে যাদের আমরা রিটেলার বলতে পারি। এই যে ডট দিয়ে দিলাম। তিমি মাছ কিন্তু খাইলে কিন্তু আর ১ টা ২ টা মাছ খায় না। ১ টা ২ টা মাছ খায় না, জাক ধরে খায়। হ্যাঁ, তো ওই রকমই চিন্তা করেন। মনে করেন এইখানে। এখন এইগুলা মনে করেন বায়ার ধরে নিলাম আমরা। আপাতত এটাকে আমরা বায়ার ধরলাম। বায়ার কাউন্ট করলাম। তো এর মাঝখানে আপনি নিজেও এই যেখানে সুন্দর করে বায়ার হয়ে বসে আছেন আপনি নিজে যে লালটা আপনি নিজেও বায়ার। এ হচ্ছে ইনস্টিটিউশন তিমি মাছ। এ হচ্ছে হা করছে এদের সবাইকে খাবে। তাহলে এ যদি হা করে খায় সবগুলাই তো খাবে। হয়তো ভাগ্যগুণে ২-১ জন ছুটাছুটি করে পালিয়ে বেঁচে যেতে পারে। কিন্তু এদেরকে যদি সবাইকে খায়, আপনাকে রেখে খাবেন আপনি সহায় চলে যাবেন। আপনি সহায় কিন্তু যাবেন। এখন এখানে বায়ার হোক, সেলার হোক, ইনস্টিটিউশন খাওয়ার চেষ্টা করলে সবাইকে সহায় পাবে। জাস্ট আপনি কি করবেন? আপনার পজিশন পাল্টান। তাই তো হয়। এত কষ্টের কি প্রয়োজন? পজিশন পাল্টান। কি? আপনি এইখানে না থেকে এর সাইডে চলে আসেন। হয় আপনি ছোট, হয় আপনার ব্যালেন্স নাই, বা আপনি ছোট মাছ বা আপনাকে দেখাই যাচ্ছে না এত ছোট মাছ বা আপনার ব্যালেন্স নাই। কিন্তু তারপর আপনি এইখানে না থেকে শুধু পজিশন পাল্টান। আর কি করেন? পজিশন পাল্টিয়ে শুধু হা করে থাকেন।
শুধু হা করে থাকেন। কি জন্য? দেখবেন এই তিমি মাছ যখন এদেরকে গিলে খাবে, এইখান থেকে তো অনেকগুলা ছুটাছুটি করে পালাবে। ঠিক আছে না? যখন ছুটোছুটি করে পালাবে, ওইগুলা আপনার এই যে মুখে গর্ত ভেবে আপনার মুখের ভিতরে অটোমেটিক চলে যাবে। আপনি জাস্ট শুধু মুখটা অফ করে দেন। ঠিক আছে? কাজ কমপ্লিট। আর এই তিমি মাছ এতগুলাকে রেখে এখান থেকে ঘুরে আপনাকে একা খাবে। এদেরই খাবে। তো বিষয়গুলা এইভাবেই আসলে কাজটা করে থাকে। এইভাবে আসলে ট্র্যাপিং হয় কিন্তু লোকজন এগুলা জানে না বা বুঝে না। যার জন্য লস গুলা খেয়ে থাকে। আর আমি বিষয়গুলো আপনাকে এগুলা বুঝাচ্ছি দেখে আপনি বুঝে যাচ্ছেন যে এই বিষয়গুলো ইজি। কিন্তু এইগুলা যারা জানে না তাদের কাছে গিয়ে দেখেন যে তাদের কাছে কতটা কঠিন। লস করতে, করতে বাড়ি, গাড়ি, জমি বন্ধক দিয়ে বিক্রি করেও কুল পাচ্ছে না। আর আর এই বিষয়গুলা হচ্ছে এমন একটা বিষয় ব্রেইন ওয়াশ এর মতো একটা বিষয়। যতই লস করেন এই সেক্টর থেকে আপনি সরতেছেন না। কি জন্য? আপনার মনে হচ্ছে আজকে যা লস করছি কালকে রিকভারি হয়ে যাবে। আরেকদিন রিকভারি হয়ে যাবে। এইভাবে করতে তো লস খাইতে, খাইতে যে পর্যন্ত ফকির না হচ্ছে, মাথা ঠান্ডা হচ্ছে না। ঠিক আছে? এইগুলা হচ্ছে প্রবলেম। তাহলে দেখেন ইনস্টিটিউশন এর বিষয়টা আশা করি একটু বুঝে গেছেন যে কিভাবে কন্ট্রোল হয়। আর এখন দেখেন আমরা যে মার্কেট গুলা যে এনালাইসিস করব, আমাদের এনালাইসিসটা হবে হচ্ছে আপনার এইচটিএফ থেকে এলটিএফ এর দিকে আমাদের এনালাইসিস হবে। তো এই স্টেপ মানে কি? এই টা হচ্ছে হায়ার টাইম ফ্রেম। ঠিক আছে? হায়ার টাইম ফ্রেম এনালাইসিস হবে লোয়ার টাইম ফ্রেমে। ঠিক আছে? মানে আমরা যখন এনালাইসিস করব আমাদের এই দিক থেকে এই দিকে যাবে এনালাইসিস। আর আমরা যখন ট্রেড নিব তখন হচ্ছে এলটিএফ থেকে আমাদের এই স্টেপ এর দিকে যাবে। তখন আমাদের এই দিকে যাবে এনালাইসিস, এই দিকে যাবে। তো এইখানেও একটা সমস্যা আছে। অনেকে কি করে? দেখবেন যে ৪ এ একটা এনালাইসিস করছে বা একটা এনালাইসিস করছে, একটা জোন পাইছে। মনে করেন ৪ এ বা ১ এ এরকম একটা জোন পাইছেন। বাই করতে চাইতেছেন আপনি এখানে। তো যখন মার্কেটটা এই জোনের মধ্যে আসছে, ঠিক আছে? এটা কিন্তু আপনার ওই সমস্যাটা হয়তো হয়। আমি 100% কনফার্ম এই সমস্যা আপনিও করেন। কারণ আপনার কালকে কথা শুনে আমি বুঝছি। যখন এটা আপনি ১ ঘন্টার জোন পাইছেন, আপনি ছোট টাইম ফ্রেমে আইসা হয়তো ছোট টাইম ফ্রেম দিয়ে এখানে কনফার্মেশন নিতেছেন। কনফার্মেশন নিয়ে হয়তো বাই করতেছেন। ঠিক আছে না? কিন্তু আপনি যে এখন ১ ঘন্টার জোন দিয়ে ১ ঘন্টার জোনের মধ্যে যে কনফার্মেশন নিতেছেন, তো এখন কি সত্যি ১ ঘন্টার এই জোনটা কি কাজে দিবে নাকি দেবে না? যদি কাজে দেয় তাহলে সেখানে আপনার কনফার্মেশন কাজ করবে। আর এখন যদি এই ১ ঘন্টার জোন কাজ না করে ৪ ঘন্টার জোন কাজে দেয়, তাহলে আপনি এখানে যতই কনফার্মেশন নেন, কনফার্মেশনও ফেল করবে। বুঝছেন? যদি ৪ এর জোনটা যদি কাজ করে থাকে, ১ ঘন্টাতে আপনি যতই কনফার্মেশন পান, ১ ঘন্টার ওটা জোন কাজেই দিবে না। ৪ এর কাছে চলে আসবে। যদি ৪ এর স্ট্রাকচার বা ৪ এর জোন যদি কাজ করে থাকে, এইটার কনফার্মেশন কাজ করবে। বুঝছেন? তো এখন আসলে কোন স্ট্রাকচারটা কাজ করতেছে বা কোন জোনটা কাজ করবে, এটা আপনি এই এই টাইম গুলার প্যাচের সময় বুঝতে পারবেন। কারণ মার্কেট দেখবেন এখন ১ মিনিটের মনে করেন কাজ করতেছে। কিছুক্ষণ পর ৫ মিনিটে চলে যাবে। ৫ মিনিট থেকে ১৫ মিনিট চলে যাবে, ৩০ চলে যাবে, ১ এ চলে যাবে। এইভাবে আসলে একটু পর, পর মার্কেট চেঞ্জ হয়। এই দিকে যাইতে থাকে এবং আমাদের এনটিও এজন্য এই দিকে যাইতে থাকে। বুঝছেন? মার্কেট কিন্তু চেঞ্জ হয়। দেখা গেছে যে এখন যদি ১৫ মিনিটের স্ট্রাকচার কাজ করে, তাহলে আমাদের ১৫ মিনিট দিয়ে এন্ট্রি নিতে হবে। বাকিগুলা কাজে দিবে না। যদি এখন মনে করেন ৪ ঘন্টা যদি কাজ করতেছে, আমাদের ৪ দিয়ে এন্ট্রি নিতে হবে। এখানকার কোনটাই কাজে দিবে না। এখন যদি ৪ ঘন্টা এখন যদি কাজে দেয়, তাহলে ৪ ঘন্টার জোন পাইছেন। তাহলে যদি ৪ ঘন্টা কাজে দেয়, আপনার ৪ ঘন্টার জোনের মধ্যে আসলে কনফার্মেশন এর জন্য আপনি এই ছোট টাইম ফ্রেম কাজ করাতে পারেন। কিন্তু আপনার আগে বুঝে নিতে হবে কোনটা কাজ করছে। ৪ কাজ করতেছে না ডে করতেছে না ১ ঘন্টা কাজ করতেছে এটা তাকে ভার করে নিতে হবে। তারপর ওর টাইম ফ্রেম এর জোন দিয়ে আপনি কাজ করাতে পারবেন। কনফার্মেশন নিতে পারবেন। হ্যাঁ, এখন কোন ক্যান্ডেলটা মানে সরি কোন টাইম ফ্রেমটা এখন চলতেছে ওইটা তো আপনার বুঝতে হবে। তাহলে সে ওই টাইম ফ্রেমের জোন আপনি কাজ করাতে পারবেন। এখন বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। মনে করেন এখন ৪ এর স্ট্রাকচার কাজ করতেছে। মনে করেন ৪ এর এখানে জোন পাইছে। এখানে যদি আপনি যতই ১৫ র জোন পান, এখানে ১ এর জোন পান, এখানে যতই অন্য ১.৫ জোন পান, কোনটা কাজ করবে না।
মনে করেন ৪ এরটা কাজ করতেছে। ৪ এরটা কাজ করবে এটা। এখন আপনি কোনটা কাজ করবে না করবে এটা আপনি বুঝতে পারবেন স্ট্রাকচার এর মাধ্যমে এবং টাইম ফ্রেমের প্যাচের মাধ্যমে। যদি এইটা কাজ করে থাকে তাহলে এইখানে আসলে যতই কনফার্মেশন পান, ফেল করবে কনফার্মেশন, লস করাবে। এইগুলা সবই ফেল করবে। দেখবেন এইটাতে গেছে এই কনফার্মেশন দেখবেন ঠিকই কাজ করবে। তখন আপনি একটা কনফিউশন হবে যে এইটা কনফার্মেশন দিলে কাজ করলো না, এটা কনফার্মেশন দিলে কাজ করলো না, এইটা কনফার্মেশন দিলে কাজ করলো না। দেখবেন এটাতে আপনি এন্ট্রি নেন। কিন্তু দেখবেন এইটা কনফার্মেশন দিয়ে কাজ করে ফেলছে, তখন আপনার আফসোস হবে। তাহলে কোন হয়তো আমার পরে এটাই হয়। দেখবেন যে কোনটা দেখবেন যে কাজ করতেছে আপনি কনফিউশনে পড়ে গেছেন। তো এই সমস্যার সমাধান আসবে কোন ক্ষেত্রে? টাইম ফ্রেমের প্যাচ এবং স্ট্রাকচারের প্যাচে আপনার সমস্যাটা সমাধান হবে। এই তাহলে দেখেন এইভাবে করে, করে আপনি পাশাপাশি ৩-৪ টা ঝুল যদি লস খান, পৃষ্ঠপ্রস্থ ব্যালেন্সই 0 হয়ে যেতে পারে লস খাইতে। তো এইগুলা কিন্তু না বুঝার কারণেই কিন্তু এই সমস্যাগুলা তৈরি হয়। ঠিক আছে? আর মেক্সিমাম এর গুলা এটাই হয়। পুরা ওয়ার্লড এ দেখা গেছে ৯০-৮০% লস করে। অনলি ১০-১২% প্রফিট করে। এখানে যদি আপনি মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলারও প্রফিট করেন তাও কিন্তু সমস্যা নেই। নেন, করতে পারেন নেন। ঠিক আছে? এমনকি যদি টাকা দিয়ে ব্যাংক ভরে ফেলেন, করেন সমস্যা কি? কেউ ফিরাবে না। কিন্তু আপনার পারতে হবে তো। না পারলে তো লাভ নাই। ঠিক আছে? না পারলে জি, কিন্তু লাভ কোনোভাবেই হবে না। আর এইখানে এখন একটা বিষয় দেখেন সেটা হচ্ছে আমি একটা বিষয় আপনাকে বলছিলাম যে কালকে কিন্তু হয়তো কিছুটা দেখছিলেন ফোনে বা ফিজিক্যাল আমরা দেখছিলাম যে বাইনারি আসলে লাভ লস কিভাবে করে বা আপনার ফরেক্স টা আসলে কিভাবে লাভ লস করে। এখন আপনার কোয়েশ্চেন এরকম হতে পারে যে এত আমি যদি প্রফিট করি ফরেক্স বা গোল্ড মার্কেট বা আপনার বুম ক্র্যাশে তারা আসলে উইথড্রটা দিবে টাকাগুলো এত পাবে কই থেকে? তাহলে এখন আমরা দেখি যেহেতু আমরা ফরেক্স বা বোম্বা বা এগুলা করব, আমাদের ব্রোকারের ইনকামটা আসলে দেখা প্রয়োজন। কোন জায়গা থেকে ব্রোকারের ইনকামটা আসে এবং আমাদের উইথড্রটা আসলে ঠিকঠাক ভাবে দিতে পারবে কিনা। কারণ বাইনারির তো আমরা দেখছি উইথড্রর প্রবলেম হতে পারে যদি কেউ লস না করে। কারণ বাইনারির আর কোনো ইনকাম সোর্স নাই। অনলি একটা ইনকাম সোর্স কি? কেউ লস করলে সেখান থেকে ইনকাম সোর্স। আর কিছু আছে বাইনারির ইনকাম সোর্স? থাকলে বলতে পারেন। হ্যাঁ, আর কিন্তু কিছু না। একটা ইনকাম সোর্স। এখন আসেন ফরেক্স বা বুম মার্কেট বা যেগুলো যে ব্রোকার, আচ্ছা বাইনারি কিন্তু কোনো ব্রোকার না, ঠিক আছে? ওটা কিন্তু থার্ড পার্টি, ওটা কিন্তু ব্রোকার না। ব্রোকার হচ্ছে তারাই যাদের মিটার রেট আছে, ঠিক আছে? যাদের মিটার রেট আছে তারাই হচ্ছে ব্রোকার। তো বাইনারি তো মিটার রেট কি? ওদের ওদের সিস্টেমেই সমস্যা। ট্রেড নিবেন এখানে পড়বে ওইখানে, এইখানে উল্টা-পাল্টা এদিক সেদিক ট্রেড করে। আবার দেখবেন ফরেক্স এর ক্যান্ডেল এভাবে তৈরি হইছে। এইখানে একটা ফরেক্স এর ক্যান্ডেল। আর বাইনারিতে দেখবেন এটা এইখানে ক্যান্ডেল দিয়ে কাছাকাছি। গ্যাপ ফিল আপ করে দেয়। আর আপনাকে বলে আমরা পিওর স্মুথ মানে বাইনারি চালাকি খাটায় কি একটা দেখেন। তারা বলে আমরা পিওর স্মুথ একটা আমরা চার্ট দিচ্ছি এবং আমরা গ্যাপ আপ গুলাকে ফ্লাপ করে দিচ্ছি। তো গ্যাপ আপ গুলা ফ্লাপ করে দিয়েই তো ওরা সমস্যাগুলা বাজাইতেছে। বুঝছেন? যখন দেখবেন ফরেক্স ক্যান্ডেলটা গ্যাপ দেয় আপনি যখন বাই করবেন বাইনারিতে ওই গ্যাপের মধ্যে আপনার বাই পড়বে। বুঝছেন? আপনার দেখবেন গ্যাপের মধ্যেই বাই পড়বে। কিন্তু বাইনারি যেহেতু গ্যাপটাকে ফ্লাপ করে প্রাইসটাকে নিচ থেকে শুরু করছে, দেখবেন আপনার বাইনারিতে আসলে ট্রেডটা এইখানে প্লেস হইছে। যদি আপনার ট্রেডটা এখানে প্লেস হয়, ক্যান্ডেলকে একটু এদিক সেদিক করলেই তো আপনাকে লস করাতে পারে। একটু নিচে ক্লোজ করলেই তো আপনাকে লস করাতে পারে। বুঝছেন কি সমস্যাগুলা কই? বাইনারি সমস্যা বলতে গেলে মনে করেন যে শেষই করা যায় না। আর দেখেন এখন ফরেক্স এর ইনকাম কই থেকে আসে? ফরেক্স যেহেতু ডিরিবো কিন্তু ব্রোকার ওই যে বুম ক্যাশ ওটাও কিন্তু ব্রোকার। এই ব্রোকার গুলা প্রফিট কই থেকে আসে? দেখেন প্রথমত মেইন যে ইনকাম স্প্রেড দেখবেন একটা লাইনের সাথে ২ টা লাইন স্প্রেড জানেন। এটা কিন্তু অল টাইম স্প্রেড থাকে। স্প্রেড থেকে একটা কিন্তু ইনকাম নাই। এখন অনেকে মনে করে হয়তো স্প্রেড এর এতটুকু লস ইনকামটা নিচে এতটুকুই। কিন্তু না এটা পুরাটাই নাই। মনে করেন আপনি এই জায়গা থেকে সেল করে এই জায়গা পর্যন্ত প্রফিট। এখন আপনার শুরুতে যে আপনি সেল করলেন ওই শুরুতে যে স্প্রেড থাকবে তা তো না যে স্প্রেড শুরুতে থাকলো মাঝখানে গিয়ে স্প্রেড চলে গেছে। তা তো না। এটা কিন্তু সম্পূর্ণটা থাকে। তো আপনি এইখান থেকে এইখানে যতটুকু প্রফিট করবেন ওরাও ওই স্প্রেড এর ওই পরিমাণ এই পুরাটাই প্রফিট ব্রোকারেও। তাহলে এইটা গেল স্প্রেড থেকে একটা ইনকাম, ঠিক আছে? আর যদি বলেন স্প্রেড আমি নেব না তাহলে আপনাকে কমিশন ধরিয়ে দিবে। স্প্রেড না নিলে কিন্তু কমিশন ধরিয়ে নিবে। মানে ওদের মনে করেন যে আহ, টাকার কোনো কমতি নাই। আপনি যা ইচ্ছা তাই করেন, নয় আপনি স্প্রেড নিতে হবে না কমিশন। টাকা ওদের দিতেই হবে। এখান থেকে ইনকাম আসলো। দেন কেউ যদি লস করে লসের টাকা থেকে ইনকাম আসলো।
তারপরে তাদের ইনকাম কই? লিভারেজ। লিভারেজ থেকে কিভাবে ইনকাম? আপনার ব্যালেন্সের সাথে তারা তো আপনাকে একটা ট্রেড যাতে সুন্দরভাবে করতে পারেন তার জন্য তো লিভারেজ দিতেছে। কিন্তু লিভারেজ তাদের দিয়ে লাভ কি? এমনি এমনি দিচ্ছে না। তাদের আসলে লিভারেজটা কি? আপনার ব্যালেন্সের সাথে ওই লিভারেজটা ওদের ব্যালেন্সই। ওদের একটা নিজস্ব ব্যালেন্সই। আপনার ব্যালেন্সের সাথে ওই ব্রোকারের ব্যালেন্সটা যোগ আছে, লিভারেজ আছে। তো সেটা কিভাবে বুঝতে কাজ পারছি। করতেছে? আপনি যখন প্রফিট করবেন তখন লিভারেজ কাজ করতেছে। যখন আপনি ব্যালেন্সটা যখন লাল হবে মানে মাইনাসে যাবে তখন কিন্তু লিভারেজ কিন্তু লক হবে। ওদের ওইভাবে প্রোগ্রাম দেয়া আছে। মানে লস হলে আপনার ব্যালেন্সই লস হবে। ওদেরটা না। বুঝছেন? ওদেরটা বন্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, হ্যাঁ, যখন আপনি বুঝতে পারছি। প্রফিট করবেন তখন ওদের ব্যালেন্স কাজ করবে। বুঝছেন? এটা বুঝতে হচ্ছে পারছি। এটা হচ্ছে লিভারেজ। এটা কিন্তু প্রোগ্রাম দেয়া আছে যখন লসে যাবে ওদের ব্যালেন্স কাজ তখন দেখবেন আপনি দেখবেন লিভারেজ যখন প্রফিট হয় তখন দেখবেন একটু দ্রুত বেশি প্রফিট হচ্ছে। কিন্তু দেখবেন যখন আপনার ব্যালেন্সটা লসে যাচ্ছে, লস কিন্তু একটু আপনার মনে হচ্ছে কিনা জানি না। দেখবেন একটু কম করেই একটু আস্তে লস হয়। তাড়াতাড়ি কিন্তু লস হয় না। কি জন্য? কারণ ওই যে লিভারেজ থাকে না। লিভারেজ এর জন্যই তো বেশি করে প্রফিট হয়। কারণ তাদের বুঝতে প্রফিট পারছি। হয় মানে লিভারেজ থেকে তাদের প্রফিট হয়। ওই প্রফিট থেকে আপনাকেও কিছু অংশ আপনার প্রফিটের সাথে যোগ হয়। যার জন্য দ্রুত প্রফিট হয়। আর যদি বুঝতে বলেন পারছি। আমি লিভারেজ নেব না, তাহলে আপনি ট্রেড করার জন্য দেখবেন আপনার না হলেও ৫-১০ হাজার ডিপোজিট লাগবে ডলার। যদি লিভারেজ না নেন। বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি। তো এই হচ্ছে কিন্তু তাহলে দেখেন এত জায়গা থেকে যদি এই ব্রোকারের প্রফিট আসে তাহলে তো আমরা বলতেই পারি আমরা করি $১ প্রফিট, ব্রোকার করে $১০। তাহলে সে আমার পেমেন্ট তো ইজিলি দিতে পারবে। তাহলে আপনি $১ প্রফিট করছেন আপনাকে উইথড্র তো $১ দিবে। আপনি ব্রোকারের $৯। তাহলে যদি আপনি এখানে ট্রিলিয়ন ডলারও প্রফিট করেন উইথড্র আসে যাবে সমস্যা নেই। বুঝতে বুঝছেন? পারছি। আর কিছু আবার যদি ফেক ব্রোকার থাকে তাহলে তো তারা আসলে লিভারেজ যা কিছু দিচ্ছে ওইগুলো তো আবার আসল না। তাহলে তারা আবার উইথড্র দিতে পারবে না। কারণ ফেক ব্রোকারও কিছু আছে। কারণ তারা তো আপনার ব্যালেন্সের সাথে কোনো ব্যালেন্স যোগ করে না। ওটা এমনি একটা নাম্বার দেখাচ্ছে। কারণ তারা বুঝতে তো পারছি। ফেক। ঠিক আছে? যারা রিয়াল তারা ঠিক আছে। যেমন আপনার রিয়াল কে আছে? অনেকে আছে। যেমন লিস্টের মধ্যে এই যে আপনার আইসি মার্কেট, এক্সনেক্স, ডিরিপ, তারপরে হচ্ছে আপনার এফবিএস অনেক কিন্তু আছে। বিদেশি ওগুলো আছে হট ফরেক্স মার্কেট বা আপনার ট্রিপল এ ঠিক আছে? অনেক আছে। আমি ইউজ করি আপনার এই হ্যাঁ, আইসি মার্কেট আছে। হ্যাঁ, অনেকে আছে। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে ইনকামটা আসলে হয়? জি। আর আপনার দেখা গেছে লট, ফ্রি মার্জিন, লিভারেজ হাবিজাবি এইগুলা কি আপনার বেসিক জ্ঞান আছে না এগুলো একটু বুঝাতে হবে বা আর লটের বিষয়টা তো বুঝেন। লট আর মার্জিনটা কিভাবে কি? তাহলে এখন কিন্তু বুঝছেন যে ইনকামটা আসলে তারা কিভাবে জেনারেটটা হয় এখানে আপনি $১ প্রফিট করলে ব্রোকার ১০ করবে। হ্যাঁ। আর বাইনারি শুরু হলো বাইনারি হচ্ছে একটা লস। নোট। হ্যাঁ। আবার দেখবেন যে ফরেক্সে কিন্তু আরেকভাবে বাইনারিতে কিন্তু আরেকটা যারা ট্রেডার আছে তাদের আরেকটা সিস্টেম আছে। আ এফিলিয়েট, রেফার থেকেও ইনকাম করে। আসলে বাইনারিতে মেক্সিমাম গুলাই রেফার থেকেই মেইন ইনকাম। কারণ এখানে যা ডিপোজিট করবে যে ওই ডিপোজিটের আপনি অর্ধেক পেয়ে যাচ্ছেন। যা উইথড্র করে ওইখান থেকে আপনি 10% পেয়ে যাচ্ছেন। কেউ যদি লস করে ওইখান থেকে আপনি 20% পেয়ে যাচ্ছেন। তাহলে এই রেফার থেকেই কিন্তু আসলে ওরা টিনকাম করে। আর রেফার মানে থেকে যদি $১,০০০ যদি রেফার থেকে ইনকাম আসে হ্যাঁ। যেমন আমি কিন্তু যেমন আপনি কিন্তু আমার যেমন আপনি কিন্তু আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছেন। আমি কিন্তু বলি না। আমি কিন্তু কাউকে কখনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে বলি না। অনেকেই দেখা গেছে যে লিঙ্ক খুঁজে তো আমি লিঙ্ক YouTube এ দিয়ে রাখছি। কেউ যদি করে ওইখান থেকে এক্সট্রা একটা ইনকাম আসলে আসতে পারে। বাট আমি যেই লিঙ্কটা দিচ্ছি ওটা রেফার না। আমি যে লিঙ্কটা দিচ্ছি ওটা রেফার না। ওটা হচ্ছে রেভিনিউ শেয়ার। আপনি যদি প্রফিট করেন ওই প্রফিটের আমি অনলি 10% এর মতো পাবো। লস করলে বা ডিপোজিট করলে উইথড্র করলে ওইগুলো আসবে না। অনলি আপনি প্রফিট করলে আমি পাবো। আর অনেকে কি করে দেখবেন যে বলবে যে বাইনারিতে তাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে বলবে যে ডিপোজিট করো বা তাহলে তারা পেইড সিগন্যাল এড করবে, রোবট দিবে, এটা দিবে, ওটা দিবে। দেখবেন যে ঐরকম করে দেখবেন লস করে দেয়। দেখবেন যে আপনাকে প্রফিট করে দিচ্ছে সেখান থেকে ইনকাম পাচ্ছে দেখবেন একদিন লস করে দিচ্ছে। আর লস করালে লস তো করে বেশি দিলাম পাবে। প্রফিট হ্যাঁ, লস করে দিলে বেশি পাবে।
এখানে তারা যদি মনে করেন রেফার করে করে অ্যাফিলিয়েট করে $1000 ইনকাম করে, ওই $1000 দিয়ে যদি আপনাকে মনে করেন $200 ইউজ করে যদি আপনাকে রিয়ালে ট্রেড করে দেখায়, লাভ লস হলেও তো কোনো যায় আসে না। কারণ অন্যের টাকা। ঠিক আছে? এইখানে দেখবেন যে আর যাদের দেখবেন রেফার একটু বেশি, ব্রোকার তাদেরকে একটু উইথড্র দেওয়ার প্রায়োরিটি একটু বেশি দেয়। বাইনারি ক্ষেত্রে। বুঝছেন? কারণ তারা জানে যে এই পারসনটা যদি চলে যায় বা অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে তো আমরা রেফার হারাইতেছি। মানে ক্লায়েন্ট হারাইতেছি। বুঝছেন? আর যদি এর যদি বড় ধরনের YouTube থাকে তাহলে তো কথাই নেই। একে উল্টা টাকা যে একটা স্ট্র্যাটেজি শেয়ার করে দাও তো। আচ্ছা YouTube কিন্তু নিজেও একটা ইনস্টিটিউশন এর কাজ করে। এটা কি জানেন? ইনস্টিটিউশন কিন্তু নিজেও একটা আ সরি YouTube কিন্তু ইনস্টিটিউশনের একটা দায়িত্ব পালন করে থাকে। কিভাবে? মনে করেন এর হচ্ছে ১,০০,০০০ সাবস্ক্রাইবার আছে বা ১-১.৫ লাখ সাবস্ক্রাইবার আছে। তো ওই যে ইনস্টিটিউশন আছে যারা ইনস্টিটিউশন বা বড়, বড় কোম্পানি তারা কি করে? কারণ তারা তো যত রিটেইলকে লস করাবে তাদের তো লাভ, তাই না? যত রিটেইলকে লস করাতে পারবে। তো এইখানে তারা বড়, বড় ইউটিউবারকে ধরে যে তুমি এই স্ট্র্যাটেজি এরকম, এরকম হলে এখানে বায়ের বিষয় দেখে দিবা। এখানে একটা বায়ের জোন দেখে দিবা। এই জায়গায় স্টপ লস এর বিষয় দেখাবা, এই জায়গায় টিপির বিষয় দেখাবা। তো দেখা যাচ্ছে ওই ইউটিউবার মনে করেন ট্রেডিং এর কিচ্ছুই বোঝে না। তাকে দিয়ে দিল। বলল যে তোমাকে $১,০০০ দিয়ে দিব। এই ভিডিওটা শেয়ার করো। তখন কি করবে ওই ইউটিউবার $১,০০০ পাবে। সুন্দর করে এই বিষয়টা শিখিয়ে দিবে আপনাকে। দেখবেন কিছু, কিছু ইউটিউবার আছে বড়, বড় চ্যানেলের দেখবেন একের পর এক এর স্ট্র্যাটেজি দিতেই থাকে, দিতেই থাকে। কাজ করবে কি করবে না, দিতেই থাকে তো দিতেই থাকে। কনফিউজড কোনটা রেখে কোনটা কাজ করা। তো এটা আসলে ইনস্টিটিউশন এর জন্য এই কাহিনীটা হয়। তাহলে দেখবেন এই বিষয়টা শেয়ার করে দিছে। এর ভিডিওটা দেখবেন হয়তো ২ লক্ষ লোক দেখছে। তারা কি এটা কি রিয়ালে বা ইয়েতে কি এটা কি এন্ট্রি কি নেবে না? অবশ্যই নেবে। আর ইনস্টিটিউশন জানে আচ্ছা ধরলাম ২ লাখের মধ্যে ১ লাখ এন্ট্রি নিল এটা। আর ইনস্টিটিউশন তো জানে আমি ভিউ তো কাউন্ট হইতেছে। ইনস্টিটিউশন তো দেখতেই পারে যে ওই ভিডিওতে এতজন ভিউ হইছে। তো ইনস্টিটিউশন থেকে স্ট্র্যাটেজি যেহেতু এতজন লোক দেখছে এটা তো অবশ্যই ইউজ করবে। একটা গন্ডগোল বাজাতে হবে। তখন ইনস্টিটিউশন কি করে? যখন এরা যখন এই সেম স্ট্র্যাটেজিটা ইউজ করবে, তখন ইনস্টিটিউশন ওই যে কারণ আপনারা তো হুবহু তাই করবেন। ওই ইউটিউবার যা দেখাইছে তাই তো করবেন। ঠিক আছে না? সবাই তো তাই করবে ইউটিউবার যা দেখাইছে। তখন দেখবেন হুবহু তাই করে। ইনস্টিটিউশন দেখবেন হুবহু এইভাবে, এইভাবে তাই করে। দেখবেন হালকা করে স্টপ লস খেয়ে দিয়ে চলে গেছে। তখন দেখবেন সবাই ওটা কনফিউশন এ থাকে। যে ইউটিউবার তো ঠিকই দেখাইছে, আমার স্টপ লস হয়তো রাখা একটু ভুল হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা স্প্রেড এর জন্য খায়। হ্যাঁ, হ্যাঁ, তখন দেখবেন যে মনে হবে যে কি ব্যাপার ইউটিউবার যে স্ট্র্যাটেজি দেখাইছে ঠিকই পাই গেছে। আমার স্টপ লস রাখা ভুল হয়েছে, অল্পের জন্য লস খাইছি। পরের বার পরের বার একটু স্টপ লস হ্যাঁ, তখন দেখবেন যে স্টপ লস একটু বাড়িয়ে রাখতেছে পরবর্তীতে। তখন ইনস্টিটিউশন কি আপনার মতো কি নাকি ইনস্টিটিউশন আরো বুদ্ধি আছে। কারণ ওরা তো এমনি, এমনি ইনস্টিটিউশন হয় নাই। ইনস্টিটিউশন জানে পরের বার কেউ স্টপ লস বাড়ায় রাখতে পারে, একটু বাড়ায় রাখছে। এবার পরের বার সেম সিস্টেমই দেবে। দেখবেন তখন একটু নিচে নামে এই স্টপ লস খাইয়ে আরো নিচ থেকে দিবে। তখন দেখবেন আপনি স্ট্র্যাটেজিটা বাদ দিয়ে অন্যটাই কথা হচ্ছে ট্রাফিক গুলো আমাকে ইনস্টিটিউশনের বিষয় বা ইনস্টিটিউশনের হ্যাঁ, হ্যাঁ, ইনস্টিটিউশনের বিষয় বা লসের বিষয় এগুলো যদি না বুঝেন, তাহলে লস মনে করেন হবেই। আর যদি ইনস্টিটিউশনের বিষয়গুলো যদি বুঝেন, যদি আপনি ৭০-৮০% ও ইনস্টিটিউশনের বিষয় বুঝেন, তা তো লস অনেকটা কমে যাচ্ছে। জি, ধরে নিলাম আপনি ৫০% ই বুঝলেন ইনস্টিটিউশনের বিষয়। তাও তো একেবারে ব্যালেন্স তো আর জিরো হচ্ছে না, প্রফিট তো হচ্ছে। আর যদি আপনি একেবারেই যদি না ধরতে পারেন, নাই বুঝেন, এরকম উল্টাপাল্টা ট্রেড নিলে তো ব্যালেন্স জিরো হবে। আজকে না হোক ১ মাস পর জিরো হবে। জি। তাহলে এগুলা প্রবলেম-টবলেম কেমনি কি এগুলো তো বুঝছেন না। হ্যাঁ? এখানে মনে করেন বাইনারি-টাইনারি এগুলো চায়, যত যাই করুক এগুলা সমস্যা। আর আমরা যে মনে করেন আপনি রেফারিং থেকে ইনকাম সরি যে টার্নওভার থেকে বা পার্টনারশিপ থেকে এখন যদি করেন বা আপনি নিজেও অন্যকে পার্টনারের আন্ডারে যদি জয়েন করাতে পারেন, তাহলে এদের এইরকম ফরেক্স থেকে হচ্ছে এরকম ইনকাম হয়। ফরেক্স এর যে ওই যে স্প্রেড থাকে, এই স্প্রেড এর অর্ধেক আপনি পাবেন। যেমন ১ লট কেউ যদি ১ লট দিয়ে ট্রেড করে ওইখান থেকে $৪ পাওয়া যায়। যতবারই ট্রেড করবে। ঠিক আছে? ১ লটে $৪ দেবে। আর যদি ছোট, ছোট লট নেয় তাহলে যে সেন্ট আকারে লাভ পাবে। যত ক্লায়েন্ট তত ইনকাম।
এটা এক্সট্রা ইনকাম। আর ডেরিভের এফিলিয়েট কিভাবে কাজ করে? ডেরিভেট এফিলিয়েট হচ্ছে এইরকম কাজ করে। মনে করেন আপনি যদি $100 থেকে আপনার অ্যাকাউন্টে যদি $500 হয়, তাহলে এখান থেকে আপনি এ যে লাভটা করলো এর লাভের মনে করেন আপনি 2-3% পাইতেছেন। বা এইর বা ৫০০ থেকে যদি মনে করেন যে ১০০০ বা ১০,০০০ ২০,০০০ থাকে, ওইখান থেকে দেখা গেছে আপনি ৩% পাইতেছেন। মানে এ লাভ করলে আর যদি এ মনে করেন আজকে লাভ করছে, এটা আবার এই লাভের ব্যালেন্সটা আপনার ১৫ দিন পর এড হবে। আপনাকে দেবে। তাহলে এই ১৫ দিনের মধ্যে সে যদি এটাকে আবার লস করে 0 করে ফেলে বা কমিয়ে ফেলে, তাহলে কিন্তু আবার পার্সেন্টেজটা পাচ্ছেন না। হ্যাঁ, মানে এইগুলা হচ্ছে আসল ডিফার সিস্টেম বা আসল ইনকাম। কিন্তু বাইনারি গুলা আবার অতিরিক্ত মানে লস করলেও লাভ, উইথড্র করলেও লাভ, ডিপোজিট করলেও লাভ। এই কারণে মনে করেন বাইনারিতে আরো সমস্যা। কারণ বাইনারি এটা এইভাবে কোনো প্রোগ্রাম সেফটওয়্যার দিয়ে নাই, রাখছে। একটা গেম হ্যাঁ, খেলছে, হ্যাঁ। বাইনারি এআই আসলে বাইনারি তো মনে করেন ইনকাম ঐরকম ভাবে কেউ যদি লস করে সে লসের টাকা থেকে ইনকাম। আর বাইনারি চায় বেশিরভাগ লোক লস করুক। আপনি যদি লস করেন বাইনারির সাথে আপনার সাথে সম্পর্ক ভালো। প্রফিট করবেন, আপনাকে ঘাড়ে ধরে বার করে দিতে পারে, অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে। এই কারণে মনে করেন যে বড়, বড় ইউটিউবারদের রেফারের এত ইনকাম দিছে। বেশি, বেশি রেফারের ইনকাম দিছে যাতে সবাই রেফার করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। বুঝছেন? দেখবেন ১ জন থেকে ২ জন এই যেরকম মনে করেন যে চেইন আকারে রেফার হয়ে যায় যাতে। আর যত চেইন আকারে রেফার হবে যত বাইনারি কোম্পানি তত প্রফিট করবে। এখন যদি মনে করেন যে কথার কথা আপনি $১,০০০ প্রফিট করছেন। এখন ব্রোকারের কাছে $২,০০০ আছে লসের টাকাটা। এখন আপনাকে যদি ১,০০০ দিয়ে দেয় তাহলে তো টাকা কমে যাচ্ছে। আপনার উইথড্রটা ক্যানসেল করে টাকা রেখে দিচ্ছে। ও যদি না দেয় কিছু করার নেই। ঠিক আছে? এই কারণে দেখবেন অনেককে যারা বেশি, বেশি প্রফিট করে দেখবেন তাদের অ্যাকাউন্ট ছাঁটাই করে দেয়। দেখবেন যে হয়তো ব্লক করে দিছে বা ভেরিফাই আবার চাবে যে ভেরিফাই প্রবলেম দেখাচ্ছে বা উইনিং রেশিও কমিয়ে দিচ্ছে। আর ওরা কিন্তু এটা প্রোগ্রাম করতে পারে। আপনি নিজে একটা বিষয় কল্পনা করেন, আমরা যে ফরেক্স এ যে ট্রেড নিতেছি, ফরেক্স কি ১ মিনিট, ৫ মিনিট, ১০ মিনিট পর বন্ধ হয়ে যায়? তা কিন্তু হয় না। আমরা যখন ট্রেড কাটি তখন বন্ধ হয়। চলতেই থাকে। যে পর্যন্ত স্টপ লস না হয়, টিপি না হয়, তাই না? চলতেই থাকে। কিন্তু বাইনারিতে কিন্তু সেই ফরেক্স এর চার্টের মধ্যে চালাইতেছে। বাট এই সাইডে কিন্তু বাই সেল এর অপশন থাকে, এখানে টাইম এর অপশন। দেখবেন ট্রেড ১ মিনিট পর বন্ধ হইতেছে। ১ মিনিট পর যে বন্ধ হইতেছে ওটা কিভাবে বন্ধ করলো? প্রোগ্রাম আছে। আর বাইনারি প্রোগ্রাম এরকম দেয়া থাকে দেখবেন ডেমোতে দেখবেন সেই উইনিং হয়। সেম বিষয়ে রিয়ালে যাবেন দেখবেন লস হওয়া শুরু হচ্ছে। কারণ প্রোগ্রামই ওরকম দেয়া থাকে। যাতে ডেমোতে বেটার রেজাল্ট হলে যাতে আপনি ডিপোজিট করেন। যখন ডিপোজিট করবেন তখন আপনার খারাপ হওয়া শুরু করবে রেজাল্ট। কিন্তু তারপর এখন যদি খারাপ রেজাল্ট হয়, যদি ২-১ টা উইনিং টুইনিং না দেয়, ২-১ জনকে যদি উইনিং টুইনিং না দেয়, তাহলে কেউ তো আপনার বাইনারিতে যাবে না। এইখানে বড়, বড় যারা আছে, যাদের বড়, বড় ডিপোজিট থাকে, বড়, বড় ব্যালেন্স থাকে, তাহলে তো আপনার ব্রোকার ওই বাইনারি ওরা বুঝে যায় যে এর বেশি ডিপোজিট আছে, এর আপনার রেফারও অনেক আছে, এ একটু ভালো ধরনের লোকজন এরেঞ্জ করতে পারবে। দেখবেন ওকে ঠিকঠাক। ও যদি উল্টা-পাল্টাও ট্রেড নেয় যেটা লস হবে, ওই ট্রেডও উইনিং করিয়ে দেয় মাঝে, মাঝে। বুঝছেন? আর কোয়াটেক্স আপনি যদি YouTube এ মাঝে, মাঝে যারা ওই ভিডিওগুলা দেয়, তাদের একটা বিষয় ফলো করবেন দেখবেন বাই করছে এইখানে বাইনারিতে। দেখবেন মার্কেট চলে এসে ক্যান্ডেল এইখানে চলে আসছে। দেখবেন তাও এটা প্রফিট দিয়ে দেয়। ফলো কইরেন। কিছু, কিছু ভিডিও এরকম পাবেন। যদি আমারও আবার চোখে পড়ে আমি আপনাকে দিলে দেখেন। দেখবেন বাই করছে এইখানে, তাদের ক্যান্ডেল ক্লোজ হইলো এইখানে সেলে। দেখবেন তাও এটা উইনিং হয়ে দেয় কোয়াটেক্স। দেখবেন তারপরে উইনিং করিয়ে দেয়। বুঝছেন? মানে আমি ২ এরকম এখন দেখছি যে কি ব্যাপার? নিচে গিয়ে ক্যান্ডেল ক্লোজ হয় আমি অনেকবার দেখছি। যে নিচে গিয়ে ক্যান্ডেল ক্লোজ হলে তো লস দিবে, উইনিং করিয়ে দেয়। মানে তাদের অনেক সমস্যা থাকে আরকি। তো আজকে আমরা তো কিছু একটা আলোচনা করলাম। তো আপনার এই আলোচনার মধ্যে কোন কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আমি কিছু হ্যাঁ, হ্যাঁ। না ১ম ক্লাস তো মনে করেন আসলে আমাদের একটু আপনার মন মানসিকতা একটু সুন্দর করেই হচ্ছে ট্রেডিং এ প্রবেশ করাতে হবে। যাতে কনফিউশন না থাকে। কারণ আপনার এখন কিন্তু কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়েছে যে ইনস্টিটিউশন আসলে এরকম ট্যাপ-টুপ দেয়। এখন আপনার কিন্তু এরকম একটা কনসেপ্ট তৈরি হয়েছে যে ইনস্টিটিউশন একটা চিহ্ন প্রকাশ করে আমি বলছি। আর আপনি কিন্তু এখন আপনার মনে কিন্তু এরকম একটা বিষয় তৈরি হয়েছে। ইনস্টিটিউশনের চিহ্নটা পাইলেই তো আপনি বাই সেল ইজিলি করতে পারতেছেন। এখন এটাই আপনার আমার মানে প্রথমে বলছিল এটা যে প্রত্যেকটা ইনস্টিটিউশনে কিছু সাইন দেখা যায়, ওই সাইনের কারণেই আবার এখানে মার্কেট আসে।
হ্যাঁ, হ্যাঁ। সাইনটা ওই অ্যাকুরেট সাইনটা আমার হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখেন এই যে আপনি যা কোয়েশ্চেন করতেন ওটা আমিই করে দিই। সমস্যা নাই। তাহলে দেখেন এই যে আপনার কিন্তু মন মানসিকতা এরকম তৈরি হইছে যে এই চিহ্নটা বুঝতে পারলেই তখন বাইসেল করা যাইতেছে। তাহলে কিন্তু আপনি বুঝতেছেন এত কঠিন কিছু না আমার চিহ্নটা পাইলেই। তাহলে কিন্তু দেখবেন এটার জন্য মনোযোগ আসবে আর চিহ্নটা যখন আমি দেখাবো দেখবেন ইজিতে বুঝে ফেলতে পারতেছেন। আর দেখেন আমি আরেকটু ইনস্টিটিউশন নিয়ে মানে ক্লাসটা লম্বা করব না। কারণ আমরা প্রায় ১ ঘন্টা ৭ মিনিটের ক্লাস নিতেছি। জি, জি। তো আজান হয়ে গেছে নামাজে চলে যাব। গোসল দিতে হবে। এখানে আমি হ্যাঁ, আর বেশি লম্বা করব না। আমি জাস্ট আপনাকে আরেকটু বুঝিয়ে দিয়ে আজকের মতো ক্লাসটা আমি কমপ্লিট করতেছি। আমাদের আবার কালকে ক্লাস হবে। ঠিক আছে? জি। আর কালকে আপনি কোন টাইমে ক্লাস করবেন আমাকে আগেই জানিয়ে রাখবেন। কালকে আমি ১০ টায় আচ্ছা ঠিক আছে। তো আমাকে মেসেজ করেন। ওই যে টাইমে ক্লাস জি, করবেন তার ১৫-২০ ২০-২৫ মিনিট মিনিট আগে আগে হ্যাঁ, রেডি হয়ে মেসেজ যাবে। দিয়ে রাখেন। তাহলে এখন একটা বিষয় দেখেন, ইনস্টিটিউশন কিন্তু ছোটখাটো ব্যালেন্স না ওর কাছে মিলিয়ন, বিলিয়ন ডলার আছে। মনে করেন $১ ট্রিলিয়ন মনে করেন আজকে ও ট্রেড নিবে। প্রতিদিন কিন্তু মনে করেন ফরেক্স মার্কেট প্রায় ৭.৫-৮ মতো ট্রিলিয়ন ডলার কিন্তু লেনদেন হয়। প্রচুর লেনদেন। ঠিক আছে? মনে করেন $১ ট্রিলিয়ন মনে করেন তার আজকের টার্গেট। তো সে কি করবে যদি এখনই $১ ট্রিলিয়ন এর বাই মেরে দেয়, মার্কেট কিন্তু চাঁদে চলে যাবে। চাঁদে চলে যাবে। কেউ কিন্তু এত চাঁদে যদি চলে যায়, কেউ কিন্তু এখানে আর সেল করবে না বা এত হাই প্রাইস এ কেউ কিনবে না বা বিক্রিও করতে পারবে না। তো মার্কেট এটা ডেড। মার্কেট এটা শেষ। আচ্ছা ফোনে কথা বলে একটু বলে নেন দ্রুত। হ্যাঁ, মাধ্যম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমার একটা ফোন আসছে, আমার যাইতে হবে আবার মসজিদে। ও আচ্ছা তাহলে এই এইখান পর্যন্ত আজকে আমাদের ক্লাস থাক। এটা নিয়ে আমরা বাকি কালকে ক্লাস করব। ঠিক আছে? আচ্ছা একটু মনে রাখেন যে আমরা কোন পর্যন্ত ক্লাসটা করলাম। এই যে ইনস্টিটিউশন ঠিক চাঁদে আছে, চলে যাবে দেখবো। এরকম। মনে হ্যাঁ, রাখেন। আচ্ছা। আর 10 মিনিট। আর আপনি হচ্ছে জিমেইল দিয়ে দেন। নয় যে ভিডিও প্রসেসিং হচ্ছে এগুলা দিতে পারবো না। জিমেইলটা দিয়ে দিন।